তুমি আজকে এই শার্ট পরে আসছো কেন? প্রিয়সার কথায় ফাইয়াজ নিজের পরনের শার্ট দেখে বলল, কেন? এই শার্টে কি হয়েছে? আসার সময় আয়নায় দেখলাম তুই সুন্দরই লাগছিল, তাহলে এখন আবার কি হলো? ফাইয়াজের কথা শুনে প্রিয়সা দাঁত কিড়মিড়িয়ে বলল, ও, সুন্দর করে সেজে আসছো, যেন অন্য মেয়েরা তোমার দিকেই যেন তাকিয়ে থাকে, তাই না? কিন্তু না, তোমাকে সুন্দর দেখাচ্ছে না, বরং খারাপ দেখাচ্ছে। ফাইয়াজ নিজের দিকে তাকিয়ে বলল, সত্যি আমাকে সুন্দর দেখাচ্ছে না? না, একদমই সুন্দর দেখাচ্ছে না। তাহলে কালকে থেকে অন্য সুন্দর দেখে পরে আসবো। প্রিয়সা ফাইয়াজের কথা শুনে তেতে উঠে বলল, হ্যাঁ, সুন্দর দেখে তো পরে আসবাই। সুন্দর পরে না আসলে মেয়েরা পড়বে কিভাবে? প্রিয়সার কথা শুনে ফাইয়াজ হেসে বলল, আমি কখন এসব বললাম? আচ্ছা ঠিক আছে, তোমাকে তাড়াতাড়ি আমার বাড়িতে, অর্থাৎ আমার রুমে স্থায়ী করার ব্যবস্থা করতে হবে। তাহলে আমার প্রিয়ের দেওয়া পছন্দের শার্ট পরে আসতে পারবো। ঠিক আছে প্রিয়? ফাইয়াজের কথা শুনে প্রিয়সা হাসল। প্রিয়সা সে তো নিজেও চায় তাদের ভালোবাসা যেন পূর্ণতা পাক, কোনো কিছুই যেন বাধা হয়ে না দাঁড়াক। প্রিয়সার ভাবনার মাঝে ফাইয়াজ হেসে প্রিয়সার উদ্দেশ্যে বলল, তাহলে খুব দ্রুত তোমার আব্বুকে প্রস্তাব পাঠাতে হবে। কি বলো, আজকে না কালকে, কোন দিন প্রস্তাব পাঠাবো? প্রিয়সা মাথা নিচু করে বলল, এখন না, এই বছরটা যাক। ফাইয়াজ অবাক হওয়ার ভান করে বলল, এই বছর প্রিয়? এই বছর কেন অপেক্ষা করতে হবে? আমার তো ইচ্ছে করতেছে এখনই তোমাকে বিয়ে করে নিজের করে নেই। আচ্ছা তুমি কি ভাবতেছো আমরা তোমাকে পড়াবো না? তোমার মতো ফাঁকিবাজ আমরা না। বিয়ের পর তোমাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। হুম, তা নয়, আমি জানি তুমি কেমন, তাই আমার পড়াশোনা তুমি বন্ধ করাবে না। তবুও কিছু সময় অপেক্ষা করি। আবার অপেক্ষা করতে করতে আবার হারিয়ে না যেও। বেশি কিছু ভালো না। আমার ভয় লাগে যদি তোমাকে নিজের করে না পাই, যদি তুমি শুধু আমার স্বপ্নেই থেকে যাও, বাস্তবে যদি না পাই তোমাকে, তাহলে আমি শেষ হয়ে যাব। প্রিয়সা এগিয়ে এসে 2 পা উঁচু করে ফাইয়াজের কানের কাছে এসে ফিসফিস করে বলল, আমি শুধু তোমার, আর তুমিও আমার। কেউ আমাদের আলাদা করতে পারবে না। আমার যে সব কিছু জোরে তুমি, আমার স্বপ্ন জোরে তুমি, বুঝেছ আমার প্রাণপ্রিয় ভালোবাসা? ফাইয়াজ প্রিয়সার কপালে গাঢ় একটা চুম্বন দিয়ে বলল, আমিও তোমাকে ভালোবাসি প্রিয়। এই তাহমিদ শুধু তোমার। প্রিয়সা চোখ বন্ধ করে সব কিছু অনুভব করল। দুজনেই কিছুক্ষণ নীরবতা পালন করলো। কিছু সময় পর প্রিয়সা বলল, তুমি সবসময় হুমায়রার কাছ থেকে দূরে থাকবে। আমি লক্ষ্য করেছি হুমায়রাকে তুমি দেখতে পারো না। কেন বলো তো? ওই মেয়ের কথা আমাকে বলবে না, আমার সাথে সব সময় হিংসে করে, তোমার দিকে আবার কেমন করে তাকিয়ে থাকে। আবার ক্লাসে তোমাকে তাহমিদ স্যার বলে ডাকছে, যেখানে সবাই তোমাকে ফাইয়াজ স্যার বলে ডাকে। বেশ করেছে তখন মানা করে যে তাহমিদ স্যার বলে ডাকতে। এভাবে সবসময় হুমায়রা থেকে দূরে থাকবে। ফাইয়াজ মুচকি হাসি দিয়ে বলল, আচ্ছা আমার প্রিয়, এই তাহমিদ নামক ডাক শুধু তোমার, আমার প্রিয়জনরাই দিবে। খুশি এবার? শোনো, সিনিয়রদের সাথে বেশি হেসে হেসে কথা বলবে না। অন্য স্যার যেভাবে গম্ভীর মুড নিয়ে থাকে, সেভাবে তুমি গম্ভীর হয়ে থাকবে। কেন? আমি গম্ভীর মুড নিয়ে থাকবো কেন? কারণ তুমি যখন হেসে হেসে কথা বলো, তখন সব মেয়েরা তোমার দিকে কেমন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। কেন, তোমার কি হিংসা হয় নাকি? হিংসা হয়। আমার ব্যক্তিগত তুমি। তোমার সুন্দর হাসি দেখে শুধু আমি মুগ্ধ হব, অন্য মেয়েরা কেন হবে? ফাইয়াজ প্রিয়সার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। মেয়েটা তাকে অনেক ভালোবাসে, কিন্তু ফাইয়াজের ভয় হচ্ছে তাদের ভালোবাসা পূর্ণতা পাবে তো, নাকি অন্যদের মতো তাদের ভালোবাসা অপূর্ণ থেকে যাবে। শুধু এসব কথাই ফাইয়াজের মনে বেজে যাচ্ছে, মাথা থেকে যেন সরতেই চাচ্ছে না। নিজেকে ধিক্কার জানালো ফাইয়াজ। তারা দুজন দুজনকে ভালোবাসে, তাই তাদের ভালোবাসা পূর্ণতা পাবেই। নিজের করে এসব নেতিবাচক ভাবনাকে দূরে ঠেলে ফাইয়াজ বলল, এতই ভালোবাসো আমাকে তুমি? নিজের থেকেও বেশি। ফাইয়াজ নিজের এক আঙ্গুল গালে দিতে ভাবুক হয়ে বলল, তাহলে এই মেয়ের জন্য চেষ্টা করা যেতেই পারে। ফাইয়াজের কথা শুনে প্রিয়সা হাসল। প্রিয়সা সেই হাসির দিকে ফাইয়াজ মনোমুগ্ধকরভাবে তাকিয়ে রইল। এই হাসিতেই যেন ফাইয়াজের শান্তি। এই হাসি ফাইয়াজের সকল ক্লান্তির ওষুধ। সময় 8:10। প্রিয়সা ও আদিল টিভির সামনে বসে আছে। আদিল টিভি চালু করে হিন্দি মুভি লাগালো। মনের আনন্দে টিভি দেখছে। টান টান উত্তেজনায় ভরা মুভি। নায়ক মারামারি করছে আর পিছন থেকে নায়ককে মারতে আসছে। নায়ক কি পারবে নিজেকে রক্ষা করতে? লোকটা নায়কের পিছনে এসে মারবেই তখন প্রিয়সা রিমোট কেড়ে নিয়ে কার্টুন লাগালো। আদিল বিরক্ত হলো প্রচুর। টান টান উত্তেজনার মধ্যে কেউ চ্যানেল পাল্টায়?
আদিল প্রিয়সার থেকে রিমোট কেড়ে নিয়ে আবার মুভিতে লাগালো। প্রিয়সা আবারও আদিলের কাছ থেকে রিমোট নিয়ে কার্টুন লাগালো। আদিল বিরক্ত হয়ে আবার নিজের চ্যানেলে দিয়ে রিমোট নিজের হাতে লুকিয়ে রাখলো। প্রিয়সা আদিলের হাত থেকে রিমোট টানতে টানতে বলল, আদিল রিমোট দে আমাকে, আমি কার্টুন দেখব। আদিল রিমোট শক্ত করে ধরে বলল, না আমি রিমোট দিব না, আমি মুভি দেখব। এইটুকু ছেলে তুই মুভি কি দেখবি? হ্যাঁ, তোর কার্টুন দেখার বয়স, কার্টুন দেখ। আর তোমার এখন কি কার্টুন দেখার বয়স যে তুমি কার্টুন দেখবা? অবশ্যই আমার কার্টুন দেখার বয়স। আদিল মুখ বেংসি কেটে বলল, বিয়ে দিলে এখন বুড়ি হয়ে যাবে, তার নাকি এখন কার্টুন দেখার বয়স? বেশি জানিস তুই, চুপ কর। রিমোট নিয়ে বিশাল এক যুদ্ধ শেষ করে প্রিয়সা আবার কার্টুনের চ্যানেলে দিল। আদিল আবারও দস্তাদস্তি করে রিমোট নিয়ে ছবির চ্যানেলে দিল। প্রিয়সা আদিলকে পিঠে এক গা মারতে আদিলের হাত হালকা হতেই প্রিয়সা রিমোট হাতে নিল। প্রিয়সা রিমোট হাতে নিতে আদিল দৌড়ে উঠে টিভির সাইডে দেওয়া পাশে ছোট বাতিটি চেপে ধরল। প্রিয়সা চ্যানেল পাল্টাতে চাইল কিন্তু পারল না। আদিল এক হাত দিয়ে নিজের পিঠ ধরে কুটিল হেসে বলল, পাল্টাও, এবার কত চ্যানেল পাল্টাবে? প্রিয়সার দাঁত কিড়মিড়িয়ে বলে, আদিল সরে যাও ওখান থেকে। সরব না আমি, কি করবা করো। আদিল শেষবারের মতো বলছি কিন্তু। আমিও শেষবারের মতো বলছি, সরব না। প্রিয়সা রিমোটের ব্যাটারি খুলে ফেলে টিভি বন্ধ করে দিয়ে হেসে বলল, থাক পড়ে এখন ওখানে, আমার কি। আদিল টিভি সেটে এসে বসে মুখ কালো করে বলল, ঠিক করলে না তুমি এটা। প্রিয়সা মুখ ভেঙচি কেটে বলল, ঠিকই করেছি, আমি দেখতে পাবো না তুই দেখবি? ঠিক আছে, আমিও আম্মুকে তোমার সব সিক্রেট কথা বলে দিব। আমি মনে হয় চুপ করে থাকবো, আমিও বলবো। আমি বলে দিব তোমার লুকানো সব কাজ। ওহো, কত শখ। দুই ভাই বোনের ঝগড়ার সময় আতিফা বেগম এসে গম্ভীর মুখে রাগ নিয়ে বললেন, কি হচ্ছে এখানে? এত শব্দ কেন শোনা যাচ্ছে? মায়ের রাগান্বিত চেহারা দেখে আদিল ও প্রিয়সা একে অপরকে দেখে হাসল। তারপর দুইজন দুজনের গাড়ে হাত দিয়ে জড়িয়ে ধরল। আদিল হেসে বলল, কিছু না তোমা, আমরা তো মজা করছিলাম। আমি কি আপুর সাথে ঝগড়া করতে পারি? আপু যা চায় আমি তো আপুর জন্য সব করতে পারি, সেখানে আমি কিভাবে ঝগড়া করব বলো? আমরা তো মজা করছিলাম। বলে আদিল প্রিয়সার দিকে তাকালো। প্রিয়সা দাঁত কিরমির করে আদিলকে দেখল, অর্থাৎ দেখে নিবে পরে। আপাতত প্রিয়সা হেসে বলল, হ্যাঁ মা, আদিল ঠিকই বলেছে, আমরা তো মজা করছিলাম। আতিফা বেগম গম্ভীর স্বরে বললেন, অনেক হয়েছে মজা করা, যাও নিজের রুমে গিয়ে বই ধরে বসো। আচ্ছা মা। আদিল ও প্রিয়সা মায়ের কথা অনুযায়ী নিজের ঘরের দিকে যাওয়া শুরু করলো। আতিফা বেগম সেখান থেকে চলে যেতেই দুইজন দুজনকে ছেড়ে দিয়ে কড়া চোখে দেখল, যার অর্থ সময় বুঝে দেখে নিবে। এতক্ষণ লাগে দরজা খুলতে? গম্ভীর মুখে কণ্ঠে কঠোরতা বজায় রেখে বললেন সাইদুর রহমান। বাসায় ফিরে দরজার সামনে দাঁড়িয়ে দুইবার কলিং বেল বাজালেও দরজা না খুলে দ্বিতীয়বার দরজা খুললে তিনি এই কথাটি বললেন। আতিফা বেগম স্বামীর উপর কোনো কথা বলেন না, এমনিতে কাজ থেকে আসছেন, কাজের ঝামেলা হয়তো বেশি তাই রাগ দেখিয়েছেন। তা দেখে আতিফা বেগম আর কোনো কথাই বললেন না। আতিফা বেগম বললেন, শরবত করে নিয়ে আসবো তোমার জন্য? গরম আসলো। সাইদুর রহমান কণ্ঠে কঠোরতা বজায় রেখে বললেন, তোমাকে কি আলাদাভাবে বলতে হবে তারপর আনবে? আতিফা বেগম স্বামীর কথা শুনে মন খারাপ করলেন। মাথা নিচু করে রান্নাঘরে যেতে ধরতেই সাইদুর রহমান বললেন, প্রিয়সা আর আদিলকে আমার রুমে পাঠিয়ে দাও। বলেই তিনি নিজের ঘরে চলে গেলেন। পিছনে রেখে গেলেন স্ত্রী নামক মহিলাকে, যাকে একবারের জন্য বলা হলো না কেমন আছো। অথচ এই মহিলাটি এই সংসারের প্রাণ, যাকে ছাড়া এই সংসার অন্ধকার। আতিফা বেগম দীর্ঘশ্বাস ফেলে নিজের কাজে গেলেন। আদিল ও প্রিয়সা দুইজন দুজনকে সাহস জুগিয়ে সাইদুর রহমানের সামনে গেল। দুজনেই চুপ করে আছে। সাইদুর রহমান নিজের ছেলে মেয়েদের দেখে বললেন, কেমন আছো তোমরা দুজন? দিনকাল কেমন যাচ্ছে তোমাদের? আদিল বলল, ভালো। ভালো তো যাবেই, আমি বাসায় ছিলাম না, ফাঁকিবাজি করার সুযোগ পেয়েছ। আদিলের কোনো কথা বলল না, মাথা নিচু করে থাকলো। সাইদুর রহমান গম্ভীর মুখে বললেন, মাঝখানে একদিন স্কুল যাওনি কেন? আদিল চকিতে দৃষ্টিতে নিজের বাবার দিকে তাকিয়ে আবার প্রিয়সার দিকে তাকালো। ভয়ে আমতা আমতা করে বলল, আসলে আব্বু। আদিলের কথার মাঝখানে প্রিয়সা বলল, আব্বু আমি ওকে যেতে মানা করেছিলাম। সাইদুর রহমান মেয়ের দিকে প্রশ্নোত্তর দৃষ্টিতে তাকিয়ে বললেন, কেন মানা করেছিলে? আব্বু আসলে ওর খুব পেটে ব্যথা করছিল, তাই আমি মানা করেছিলাম। কেন, তুমি কি ডাক্তার যে তুমি মানা করলে? আর স্কুলে না গেলে পেটে ব্যথা কমে যাবে? প্রিয়সা মাথা নিচু করে বলল, আব্বু আদিলের কোনো দোষ নেই, আমি আদিলকে জোর করেছিলাম। বকার হলে আমাকে বকো। খুব তো ভাইয়ের পক্ষ নেওয়া শিখে গেছো, নিজে বেশি বড় হয়ে গেছো তাই না?
মনে রাখবে আমার সিদ্ধান্তে শেষ সিদ্ধান্ত। এরপর কোনো কাজ করার আগে মনে রাখবে। যাও এখন। প্রিয়সা ও আদিল মাথা নিচু করে চলে গেল। আদিল চুপিসারে প্রিয়সাকে বলল, দেখেছো বুবু, আব্বু কোনো দিনও বদলাবে না। অন্যদের আব্বু কোথাও থেকে আসলে নিজের ছেলে মেয়েদের সাথে হাসি খুশিতে কথা বলে, কিন্তু আমাদের আব্বু শুধু বকে। প্রিয়সার কোনো কথা না বলে ভাইয়ের মুখ দেখল কেবল। তার বলার মতো কোনো ভাষা নেই। আদিল তো মিথ্যে কিছু বলেনি। আমরা সামাজিক জীব। আমাদের বেঁচে থাকার জন্য অনেক পথ অবলম্বন করতে হয়। তেমনিভাবে আমাদের কাজ করতে হয়। কাজের বিভিন্ন ধরনের সাথে আমাদের নিজেদেরকে মানিয়ে নিতে হয়। ফাইয়াজ বাসায় ল্যাপটপে কাজ করছে। কাজ করতে করতে তার কফি খাওয়ার অভ্যেস আছে। অভ্যাসগতভাবে ফাইয়াজ নিজের মায়ের উদ্দেশ্যে নিজের রুম থেকে চেঁচিয়ে বলল, আম্মু, আমার কফি পাঠিয়ে দাও। ওপাশ থেকে কোনো উত্তর আসলো না। তবে ফাইয়াজ জানে তার মা কিছুক্ষণ পর কফি করে নিয়ে আসবে। ফাইয়াজের কাজের মাঝখানে কেউ সামনে কফির মগ ধরল। ফাইয়াজ না তাকিয়ে কফির মগ নিয়ে বলল, থ্যাংক ইউ আম্মু। বলে ফাইয়াজ সামনে তাকাতেই দেখল আরশিকে। আরশিকে দেখে ফাইয়াজ নিজের কাছে মনোযোগ দিয়ে বলল, আরশি, তুই আম্মু কোথায়? আরশি বিছানায় বসে বলল, মামি ঘুমাচ্ছে, তাই আমি কফি করে নিয়ে আসলাম। কফি আনার জন্য ধন্যবাদ। ফাইয়াজ আর কোনো কথা না বলেই নিজের কাজ করতে লাগলো। কিন্তু ফাইয়াজের ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে আরশি তার দিকে তাকিয়ে আছে। ফাইয়াজ নিজের মুখ তুলে দেখল তার ধারণাই ঠিক। ফাইয়াজ তাকাতে আরশির চোখ নামিয়ে নিল। ফাইয়াজ বলল, কিছু বলবি আরশি? এরকম করে মুখ দেখতেছিস কেন? ফাইয়াজ এরকম মুখের উপর কথা বলায় আরশি কিছুটা লজ্জা পেল। মাথা নিচু করে কোমল স্বরে বলল, আমি কি দেখতে খুব খারাপ ফাইয়াজ ভাইয়া? ফাইয়াজ কাজ করতে করতে বলল, না, তুই দেখতে অনেক সুন্দর। যে বলে তুই সুন্দর না তার চোখ নষ্ট। ফাইয়াজের কথা শুনে আরশি তাচ্ছিল্যের হাসি হাসল। বুকের মধ্যে কষ্টগুলো আবারও মাথা ছাড়া দিয়ে উঠেছে। যদি সে সুন্দর হয় তাহলে বিয়ে করতে রাজি হলো না কেন? নিজের মনে নিজেকে প্রশ্ন করল। আরশি নিজেকে সামলিয়ে আবার বলল, আমার দিকে তাকিয়ে বলো। ফাইয়াজ আরশির দিকে তাকালো। দেখলো মেয়েটা অনেকটা শুকিয়ে গেছে। চোখের নিচে কালি জমা হয়েছে। ফাইয়াজ আরশির মুখের দিকে তাকিয়ে বলল, তুই অনেক সুন্দর, তবে আমার বউ হিসেবে কেন গ্রহণ করছো না? ফাইয়াজ আরশির মুখের দিকে তাকালো। আরশির অক্ষিদ্বয়ে অশ্রু টলমল করছে, যখন তখন বর্ষণ হতে পারে। ফাইয়াজ আরশির দিকে না তাকিয়ে বলল, আমি তোকে ছোট পেট থেকে পিজার মতো দেখে আসছি। পিজা যেমন আমার বোন, তুইও আমার বোন। পিজার কষ্ট যেমন আমি সহ্য করতে পারি না, তেমনি তোর কষ্ট আমার সহ্য হয় না। ফাইয়াজের কথা শুনে আরশি কেঁদে দিল। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলল। হেঁচকি তুলে আরশি বলল, কিন্তু আমি তোমাকে। আরশিকে থামিয়ে ফাইয়াজ আরশিকে পানি খেতে দিল। আরশি পানি খেয়ে বলল, আমি তো তোমাকে ছোটবেলা থেকে ভালোবাসি। আমি যে সহ্য করতে পারছি না, আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। ফাইয়াজ আরশির কথা শুনে কিছুক্ষণ নীরবতা পালন করল। ফাইয়াজ জানে একপাক্ষিক ভালোবাসা কতটা পীড়াদায়ক। ফাইয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কি কখনো তোকে ভালোবাসি বলেছি, কিংবা তোকে কথা দিয়েছি? বলিনি। তাহলে কেন তুই একপাক্ষিক হয়ে ভালোবাসতে গেলি? একাই ভালোবাসলি, আর এখন একাই কষ্ট পাচ্ছিস। দেখবি আমার সে অনেক ভালো ছেলে পাবি তুই। আরও সে করুণভাবে বলল, আমার তো অন্য কাউকে চাই না, আমার যে তোমাকেই লাগবে। আমাকে পাওয়ার আশা ছেড়ে দে, আমি কোনো দিন তোর হব না। তুমি কি কাউকে ভালোবাসো? আরশি নিজের চোখের পানি মুছে শক্ত কণ্ঠে বলল, আমার ভালোবাসা দেখে তোমার সহানুভূতি বের হচ্ছে, তাই না? আমি যে কষ্ট পাচ্ছি তুমিও সেই কষ্ট পাবে। তোমার ভালোবাসা কোনো দিনও পূর্ণতা পাবে না। তুমিও ভালোবাসা না পাওয়ার কষ্ট বুঝবে। বলে আরশি দৌড়ে ফাইয়াজের রুম থেকে বেরিয়ে গেল। ফাইয়াজ শুধু চেয়ে দেখল আরশি যাওয়ার পথে। আরশি বেরিয়ে যেতেই সেখানে প্রবেশ করলেন ফিরোজ ইসলাম। গম্ভীর মুখে বললেন, আমাকে এভাবে তোমার ফুপির কাছে ছোট করে খুব ভালো লাগছে নিশ্চয়ই তোমার। ফাইয়াজ তার আব্বুকে দেখে বলল, আব্বু, তোমার উচিত ছিল আমাকে জানিয়ে কথা দেওয়া। তুমি না জানিয়ে কথা দিলে তো এমন হবেই। আমি কি একবারের জন্য বলেছিলাম আমি আরশিকে বিয়ে করব? তা করবে কেন? আমার তো আর ইচ্ছে নেই। বড়টা নিজের ইচ্ছে বিয়ে করেছে, তুমিও করবে আর কি, জেদ দেখাচ্ছ। ফিরোজ ইসলামের কথা শুনিয়ে ফাইয়াজ খানিকটা লুকিয়ে হাসল। তার আব্বুর সাথে এবারে সবাই খুব ফ্রেন্ডলি, তবে আরশিকে বিয়ে করতে না চাওয়ায় তিনি কিছুটা রাগ করেছেন। তাই তাদের মধ্যে মাস যাবৎ ধরে ভালো করে কথা হচ্ছে না। ফাইয়াজ তার আব্বুর কাছে গিয়ে ফিসফিস করে বলল,
তোমার ছেলেও আম্মু আমরা তোমার দেখানো পথেই তো যাচ্ছি। মানে কি বলতে চাচ্ছ তুমি? তুমি দাদুর মতে আম্মুকে যেভাবে বিয়ে করেছিলে আমরা সেভাবে করছি। বংশের প্রথা তো বাঁচিয়ে রাখতে হবে, কি বলো? ফাইয়াজের মুখে এমন কথা শুনে ফিরোজ ইসলাম খানিকটা ভরকালেন। এজন্যই ছেলে মেয়েদের সব কিছু বলা যায় না। স্ত্রীর কথা শুনে যদি তিনি তাদের বিয়ের কথা না বলতেন তাহলে আজ এসব শুনতে হতো না। তিনি কঠোরভাবে বললেন, মুখে মুখে কথা বলা শিখে গেছো দেখছি, আমিও দেখব তোমার পছন্দ কেমন। বলে ফিরোজ ইসলাম চলে গেলেন। ফিরোজ ইসলাম চলে যেতেই ফাইয়াজ উচ্চস্বরে হাসল, কিন্তু ফাইয়াজের মনে খসখস করছে। আরুষের বলা শেষ কথা। আরুষের ভাষ্যমতে যদি ফাইয়াজের ভালোবাসা পূর্ণতা না পায়, এমনিতেই ফাইয়াজের মনে এসব চলছে। আবার আরুষির কথা শুনে ফাইয়াজের বুক কেঁপে উঠল। ফাইয়াজ তৎক্ষণাৎই প্রিয়সাকে কল লাগালো। একবার, দুইবার, তিনবার রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। আর এদিকে ফাইয়াজের চিন্তা বাড়ছে খুব দ্রুত গতিতে। চতুর্থবারে কল রিসিভ হলো। ফাইয়াজ উদ্বিগ্ন গলায় বলল, এতক্ষণ সময় লাগে কল ধরতে? কই ছিলে এতক্ষণ? আব্বুর রুমে ছিলাম। কিন্তু কি হয়েছে? ফাইয়াজ লম্বা একটা শ্বাস ফেলে নিজেকে শান্ত করে বলল, কিছু না, কল ধরছিলে না তাই চিন্তা হয়েছিল। ফাইয়াজের কথা শুনে প্রিয়সা হাসল, হেসে বলল, তাই বুঝি? তাই এত কি জরুরি কথা বলার জন্য ফোন দেওয়া? ফাইয়াজ অন্য কোনো কথা না বলে বলল, ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু কেন ফোন করছিলে? ফাইয়াজ ভীতু হয়ে উদ্বিগ্ন গলায় বলল, আমার খুব ভয় করছে প্রিয়। কিসের ভয়? আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে তো, নাকি আমাদের ভালোবাসা অপূর্ণ থেকে যাবে? আমার ভীষণ ভয় করছে। যেখানে আমরা দুজন দুজনকে ভালোবাসি সেখানে আমাদের ভালোবাসা পূর্ণতা পাবেই। তুমি দেখে নিও, এখন চিন্তা করিও না, আমি সব সময় তোমার পাশে থাকবো। প্রিয়সার কথা শুনে ফাইয়াজ খানিকটা হাসল, তবে মনে কিছুটা ভয় থেকেই গেল। কি হবে তাদের ভবিষ্যৎ? সময়টা মধ্যরাতের কাছাকাছি। আকাশে সুন্দর এক থালি রূপালি চাঁদ। তার সৌন্দর্য উজাড় করে দিয়েছে আকাশময় জোরে। তারারা উজ্জ্বল চকচক করছে। বাহিরের আকাশ ও পরিবেশ চারপাশ মনোমুগ্ধকর, যেন পরিবেশের সবাই একে অপরের সাথে খেলা করছে। সেটা যে কাউকে মুগ্ধ করতে পারে। প্রিয়সা বাহিরের দিকে তাকিয়ে আছে আর বারবার মোবাইলে সময় দেখে যাচ্ছে। সময় এখন 11:57। আর কয়েক মিনিট পর প্রিয়সার জন্মদিন। প্রিয়সার সময় যেন কাটছেই না। প্রিয়সা অপেক্ষা করছে কখন 12টা বাজবে আর কখন তার ভালোবাসার মানুষের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা নিবে। প্রিয়সার মনে প্রশ্ন জাগলো, আচ্ছা তাহমিদের কি মনে আছে প্রিয়সার জন্মদিনের কথা? হয়তো আছে, তাই তো প্রিয়সা নিজের মনের কথা বিশ্বাস করে অপেক্ষা করছে। নিজ নিয়মে সময় চলতে চলতে একসময় রাত 12টা বেজে গেল। প্রিয়সা অধীর আগ্রহে অপেক্ষা করছে। 12টা 1, 12টা 2 বেজে গেল, কিন্তু কেউ প্রিয়সাকে তার জন্মদিনের শুভেচ্ছা জানালো না। প্রিয়সা নিজের মোবাইলে আবারও সময় দেখল। এখন 12টা 3। প্রিয়সা মন খারাপ করে বিছানায় বসতেই হঠাৎ তার মোবাইল আপন মনে শব্দে বেজে উঠল। প্রিয়সার মুখের হাসিও ফুটে উঠল। প্রিয়সা কল রিসিভ করতে মোবাইলের ওপাশ থেকে বেশি আসলো। আজ আকাশ বাতাস খুব খুশি। সঙ্গে আছে তাদের চাঁদ তারা। মনের আনন্দে হাসছে গাইছে। খুশিতে হয়েছে আত্মহারা। শুভ জন্মদিন আমার প্রিয়। প্রিয়সা হাসল। ফাইয়াজ আবার বলল, শুভ জন্মদিন আমার প্রিয় রানী। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। প্রিয়সা খুশিতে আত্মহারা হলো। হেসে বলল, থ্যাংক ইউ আমার জন্মদিন মনে রাখার জন্য। আজ আমার প্রিয় জন্মদিন, তোমার জন্মদিন আর আমি মনে রাখবো না? তা কখনো হয় নাকি? আমি তো জানি তুমি এতক্ষণ ধরে আমার ফোনের অপেক্ষা করেছিলে। ফাইয়াজের কথা শুনে প্রিয়সা কিছুটা লজ্জা পেয়ে বলল, ফাইয়াজ মৃদু হাসল। হেসে বলল, তাহলে একটা গিফট দিতে হয়। বলো কি গিফট দেই বলো তো? প্রিয়সা কিছু না করে বলে চুপ করে আছে। ফাইয়াজ হেসে বলল, চটপট নিচে আসো তো, আমি অপেক্ষা করছি। প্রিয়সা তড়িৎ গতিতে বলল, কই তুমি? তোমার রুমের নিচে রাস্তায়। ফাইয়াজের কথা শুনে প্রিয়সা দৌড়ে নিচের বেলকনিতে আসলো। এসে নিচে তাকিয়ে দেখলো ফাইয়াজ মোবাইল কানে ধরে তার রুমের দিকে তাকিয়ে আছে। দেখতে যে কি সুন্দর লাগছে সুন্দর হাসি মুখটা দেখে। তবে প্রিয়সা তড়িৎ গতিতে বলল, তুমি এত রাতে এখানে কি করছো? তোমাকে দেখতে আসছি, আর সারপ্রাইজ দিতে আসছি। তাড়াতাড়ি নিচে আসো। পাগল হয়েছ? এত রাতে নিচে যাব? কেউ দেখলে কি হবে? আমি যদি এত রাতে তোমার বাসার নিচে আসতে পারি তাহলে তুমিও নিচে আসতে পারবে। প্রিয়সা চিন্তায় পড়ে গেল।
সে কিভাবে নিচে যাবে? তার আব্বু তো বাসায় আছে। আব্বু বাসায় না থাকলে যাওয়া যেত, কিন্তু আব্বু বাসায় থাকা অবস্থায় এত রাতে বাহিরে গেলে অবস্থা খারাপ হবে। আব্বু যে পরিমাণ রাগী, কি শাস্তি দিবে তা প্রিয়সাও জানে না। তবে অনেক খারাপ হবে আব্বু জানলে। প্রিয়সার ভাবনার মাঝে ফাইয়াজ আবার বলল, কি হলো প্রিয়, এত কি ভাবছ? প্রিয়সা ভয়ে ভয়ে বলল, আমি যেতে পারবো না। তুমি চেষ্টা করলে পারবে, জানো না, ইচ্ছে থাকলে উপায় হয়। আমার ইচ্ছে থাকলেও আমি পারবো না। আমি কিছু শুনতে চাই না। তুমি। ফাইয়াজের কথার মাঝেই প্রিয়সার দরজায় ঠক ঠক শব্দে প্রিয়সা ভয়ে কেঁপে উঠল। মোবাইল হাত থেকে পড়ে গেল। প্রিয়সা মোবাইল না কুড়িয়ে ভয়ে দাঁড়িয়ে আছে। আবারও দরজায় ঠক ঠক শব্দ হলো। ভয়ে কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। প্রিয়সা ভয়ে ভয়ে মোবাইল কুড়িয়ে কল কেটে দিয়ে দরজা খুলল। দরজা খুলে আদিলকে দেখে প্রিয়সা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তৎক্ষণাৎ আদিলকে টেনে ঘরে ঢুকিয়ে দরজা লাগিয়ে এক নিঃশ্বাসে বলল, তুই আমার রুমের সামনে কি করছিস? এত রাতে দরজায় ঠকঠক করছিস কেন? আমি তো ভয় পেয়ে গেছি। আমি ভাবলাম আব্বু এসেছে। বল, কেন এসেছিস এত রাতে? আদিল নিজের আপুর ভয়ার্ত গেমে যাওয়া মুখ দেখে হাসল। আদিল হেসে প্রিয়সাকে জড়িয়ে ধরে বলল, শুভ জন্মদিন বুবু। প্রিয়সা হেসে বলল, তুই আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এত রাতে এসেছিস? আদিল বোনকে ছেড়ে দিয়ে বলল, তোমার জন্মদিন আর আমি মনে রাখবো না, তা হয় নাকি? আদিলের কথায় প্রিয়সা হাসল। আদিল আবারও বলল, আমার প্রিয় ভাই। আদিল হাসল বোনের কথা শুনে। তার বোন সবসময় তার প্রিয়, তার মন খারাপের সঙ্গী। আদিল হেসে প্রিয়সাকে উদ্দেশ্য করে বলল, বুবু, চোখ বন্ধ করো তাড়াতাড়ি। কেন চোখ বন্ধ করতে হবে কেন? উফ, বেশি কথা না বলে চোখ বন্ধ করো। প্রিয়সার কোনো কথা না বলে চোখ বন্ধ করল। চোখ বন্ধ করতে আদিল প্রিয়সার হাতে কিছু দিল। প্রিয়সা চোখ খুলল। চোখ খুলে হাতে একটি নতুন ঘড়ি দেখে অবাক হয়ে আদিলকে বলল, এটা কি ভাই? ঘড়ি? আমার তরফ থেকে তোমার জন্মদিনের উপহার। এটা আনার কি দরকার ছিল? আদিল মুখে হালকা হাসির রেখা টেনে বলল, আমার কাছে এই ঘড়ি কেনার টাকা ছিল, তাই ঘড়ি কিনে নিয়ে আসছি। যখন আমার কাছে অনেক টাকা হবে তখন তোমাকে দামি উপহার দিব। তুই ঘড়ি কেনার টাকা কই পেয়েছিস? আদিল কোনো কথা না বলে চুপ করে আছে। প্রিয়সা আবারও বলল, আমি কিছু জানতে চেয়েছি, বল। আদিল মাথা নিচু করে বলল, টিফিনের টাকা না খেয়ে কিনেছি। আব্বুর কাছে চাইলে তো দিবে না, তাই টিফিনের টাকা দিয়ে। আদিল আর কোনো কথা বলল না। প্রিয়সা আদিলের দিকে তাকিয়ে আছে। তার ছোট ভাইটা তার জন্য টাকা জমিয়ে জন্মদিনের উপহার কিনে নিয়ে আসছে। প্রিয়সার চোখে পানি জমা হলো। প্রিয়সা আদিলকে জড়িয়ে ধরে বলল, অনেক বড় হয়ে গেছিস না? টাকা বাঁচানো শিখে গেছিস? তোকে আমি বলেছিলাম আমার জন্য এত কষ্ট করে উপহার আনতে। আদিল কোনো কথা না বলে শুধু হাসলো। তখন প্রিয়সার মোবাইলে কল আসে। প্রিয়সা কল কেটে দিল। আবারও কল আসলে আদিল প্রিয়সাকে জিজ্ঞেস করলো, কে আপু, এত রাতে কল দিচ্ছে? প্রিয়সা একটু হাসার চেষ্টা করে বলল, তাহমিদ। তো কল ধরো, কেটে দিচ্ছ কেন? বাহিরে দাঁড়িয়ে আছে, আমাকে নিচে যেতে বলছে। আদিল অবাক হলো। পরক্ষণেই নিজেকে সামলিয়ে বলল, এত রাতে? সুন্দর ব্যাপার তো, যাও। এত রাতে কষ্ট করে আসছে, এত করে বলছে। আদিলের কথা শুনে প্রিয়সা বিরক্ত হয়ে বলল, যাও বললে তো আর যাওয়া যায় না। বাসায় আব্বু আছে, জানলে কি হবে? আমি যাব না বাবা। আদিল প্রিয়সাকে অভয় দিয়ে বলল, তুমি যাও, আমি পাহারা দিচ্ছি। আব্বু উঠলে আমি তোমাকে ডাক দিব, তখন চলে এসো। যাও এখন। প্রিয়সা ভীতু কণ্ঠে বলল, আমার ভয় লাগছে। যাও তো, কিছু হবে না। প্রিয়সার ভয় ভয় করে বাইরে গেল। আদিল পাহারায় রয়েছে। প্রিয়সা বাহিরে গিয়ে দেখল ফাইয়াজ মোবাইল কানে ধরে তার রুমের দিকে তাকিয়ে আছে। হয়তো আবারও কল দিচ্ছে। প্রিয়সা ফাইয়াজের কাছে গিয়ে ফিসফিস করে বলল, তাহমিদ। ফাইয়াজ হাসি মুখে ঘুরে তাকালো। সেই হাসি দেখে প্রিয়সা মুগ্ধ হলো। প্রিয়সা যতবারই ফাইয়াজের হাসি দেখে ততবারই মুগ্ধ হয়। কি সুন্দর তার তাহমিদের হাসি। জ্যোৎস্নাময় রাতে সেই হাসি যেন আরও সুন্দর রূপ নিয়েছে। দেখলেই শুধু দেখতে মন চায়। ফাইয়াজ হেসে বলল, আমি জানতাম তুমি আসবে। আমি ডাকবো আর তুমি আসবে না, তা কখনো হয় নাকি? প্রিয়সা হেসে বলল, বেশি জানো, আমি তো এমনি নিচে আসছি। প্রিয়সার কথা শুনে ফাইয়াজ কণ্ঠে দুষ্টুমির রেশ ধরে বলল, তাহলে তোমাকে কিডন্যাপ করে আমার বাড়িতে নিয়ে যাই? ফাইয়াজের কথা শুনে প্রিয়সা উচ্চস্বরে হাসল। ফাইয়াজ প্রিয়সার হাসির দিকে তাকিয়ে মন্ত্রমুগ্ধের ন্যায় মোহময় কণ্ঠে বলল, এভাবে হাসবে না প্রিয়, আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তোমার এই মনোমুগ্ধকর হাসি আমাকে নিয়ন্ত্রণহীন করে দেয়। ইস, বুকে লাগে। প্রিয়সা তৎক্ষণাৎ লজ্জা পেয়ে হাসি থামিয়ে মুখ গম্ভীর করে বলল,
কী জন্য এসেছো তাড়াতাড়ি বলো, আব্বু জেগে উঠলে খারাপ হয়ে যাবে। ফাইয়াজ হেসে বলল, চোখ বন্ধ করো। প্রিয়সা তাই করল। প্রিয়সার চোখ বন্ধ করতে ফাইয়াজ 2 হাঁটু গেড়ে বসে প্রিয়সার হাত ধরে বলল, তুমি কি আমার হবে, আমার ভালোবাসার প্রিয়? এই জ্যোৎস্না রাতে আকাশ বাতাস চাঁদ তারা সবাইকে সাক্ষী রেখে আমি তোমার হতে চাই, আজীবন তোমার হয়ে থাকতে চাই প্রিয়। চাইলেও যে কেউ আমাদের আলাদা করতে পারবে না। হবে আমার সুখ দুঃখের সঙ্গী, হবে আমার প্রিয়তমা, হবে আমার বৃদ্ধ বয়সের কথা বলার সঙ্গী। ফাইয়াজ হাত ধরতেই প্রিয়সার চোখ খুলছিল। ফাইয়াজের কথাগুলো প্রিয়সা মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে দেখছিল। খুশিতে আঁখি দয়ে জল টলমল করছে। এই পানি কোনো দুঃখের কান্না না, এই কান্না সুখের, অতীব খুশির কান্না। সব কিছু যেন অবিশ্বাস্য। সুখেরা যেন হাতে ধরা দিয়েছে। প্রিয়সা কথা বলার জন্য শব্দ খুঁজে পাচ্ছে না। তার শব্দ ভাণ্ডারে যেন আজ কোনো শব্দ নেই, সব হারিয়ে গেছে তাহমিদ নামক ব্যক্তিতে। ফাইয়াজ প্রিয়সার মুখের দিকে তাকিয়ে আছে। প্রিয়সা শুধু মাথা উপর নিচ করল, যার অর্থ সে রাজি। সে রাজি তার তাহমিদের বৃদ্ধ বয়সের সঙ্গী হতে, সে রাজি তার তাহমিদের প্রস্তাবে। ফাইয়াজ প্রিয়সার উত্তর শুনেই হাসল। পকেট থেকে একটা ডায়মন্ডের রিং বের করে প্রিয়সার অনামিকা আঙ্গুলে পরিয়ে দিল। হাতে একটা গাঢ় করে চুমু খেলো। ফাইয়াজ সোজা হয়ে দাঁড়িয়ে বলল, এভাবে আমার পাশে আমার সঙ্গে থেকো, হারিয়ে যেও না কোথাও। আমি তোমাকে আগলে রাখবো আমার সর্বোচ্চ দিয়ে। তোমাকে ছাড়া আমি ভালো থাকবো না প্রিয়, তুমি আমার ভালো থাকার ওষুধ। প্রিয়সার কোনো কথা না বলে ফাইয়াজকে জড়িয়ে ধরল। চোখ থেকে পানি পড়ছে, সুখের আনন্দের পানি পড়ছে। প্রিয়সা বলল, আমিও থাকতে চাই তোমার সাথে আজীবন, তোমার হাত ধরে হাঁটতে চাই জ্যোৎস্না ভরা রাতে। তুমিও যে আমার ভালো থাকার ওষুধ, তোমাকে বিনা আমি বাঁচতে পারবো না তাহমিদ। আমাদের সব স্বপ্ন পূরণ হবে, আমাদের কেউ আলাদা করতে পারবে না। কিছুক্ষণ নীরবতায় কাটলো সুখের মুহূর্ত। প্রিয়সা ফাইয়াজকে ছেড়ে দিয়ে নিজের অনামিকা আঙ্গুলের দিকে তাকালো। সেখানে নিজের ভালোবাসার মানুষের উপহার। প্রিয়সা আংটি দেখে বলল, আমার অনেক পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমার দেওয়া সব কিছু তো তোমার কাছে সুন্দর লাগেই। আচ্ছা বলো তো, আমার কোন জিনিসটা তোমার পছন্দ না? ফাইয়াজের কথা শুনে প্রিয়সা হাসল। হেসে বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে বলল, এই যে এখন বাড়ি যেতে হবে, এটা এটা আমার পছন্দ লাগছে না। মন চাচ্ছে তোমার সাথে তোমার হাত ধরে জ্যোৎস্না রাস্তায় হাঁটি, উপভোগ করি আজকের সুন্দর দিনের একটি সুন্দর রাত। ফাইয়াজ প্রিয়সার কথা শুনে হাসল। হেসে বলল, ঠিক আছে চলো, আজ আমরা দুজনেই রাস্তায় হাতে হাত ধরে হাঁটি। তোমার সাথে যাই আর আব্বু আমার অবস্থা শেষ করুক, তুমি এটা চাচ্ছ? আচ্ছা এখন এই ইচ্ছেটা পূরণ না হলেও আমরা বিয়ের পর অবশ্যই পূরণ করব। তখন কেউ আর আমাদের বাধা দেওয়ার জন্য থাকবে না। প্রিয়সা হেসে বলল, আচ্ছা ঠিক আছে, এখন যাই আমি। আদিল আব্বুর রুমের সামনে পাহারা দিচ্ছে। আচ্ছা আজ তাহলে যাও, তবে কালকে ভার্সিটি ছুটির পর আমরা ঘুরতে যাব। কালকে তুমি আমার সাথে যাবে, ঠিক আছে? আচ্ছা যাব। কালকে বিকাল পর্যন্ত আমার সময় তোমার হাতে দিলাম জাহাপনা। প্রিয়সার কথা শুনে ফাইয়াজ হাসল। প্রিয়সা বলল, আসছি। প্রিয়সা বাড়ির দিকে যাওয়া শুরু করলো। তখনই ফাইয়াজ প্রিয়সার উদ্দেশ্যে বলল, প্রিয় শোনো একবার। প্রিয়সা পিছনে ঘুরল। ফাইয়াজ প্রিয়সার কাছে এসে প্রিয়সার কপালে একটা গাঢ় চুমু দিয়ে মোহময়ী আদরে স্বরে বলল, প্রিয় আমার সকল চিন্তার দূর করার ওষুধ হয়ে এসো। বেশি অপেক্ষা করিও না, অপেক্ষা যে খুব খারাপ একটা জিনিস। অপেক্ষা নামক জিনিসে আমি বড্ড ভয় পাই। তোমাকে নিয়ে আমার ভয় দূর করে এসো আমার নেড়ে। এ প্রিয় তোমার ছিল আর তোমারই থাকবে। প্রিয়সা ফাইয়াজের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। কোনো কথা না বলে বাড়ির ভিতর চলে গেল। প্রিয়সা বুঝতে পারলো ফাইয়াজের খুব মনে ভয় করছে তাকে নিয়ে, তাদের পূর্ণতা নিয়ে। উফ মা, ঘুমাতে দাও তো, ফ্যান চালু করে দাও, গরম লাগছে অনেক। এত সকালে কেউ ঘুম থেকে ওঠে? হালকা ঘুমে থাকা অবস্থায় রাগ নিয়ে প্রিয়সা উপরোক্ত কথাটি বলল। বলার কিছুক্ষণ পর ফ্যান না চালু হওয়ায় গরম লাগা শুরু করলো। প্রায় প্রতিদিনই এই কাহিনী চলে। প্রিয়সা বুঝলো তার মা চলে গেছে রুম থেকে। প্রিয়সা বিরক্তি নিয়ে উঠল। উদ্দেশ্য ফ্যান চালু করে আবার ঘুমানো। প্রিয়সা উঠে ফ্যান চালু করে পিছনে ঘুরে নিজের বিছানায় একজনকে বসা অবস্থায় দেখে অবাক হয়ে গেল। নিজের চোখকেও বিশ্বাস করাতে পারছে না। মানুষ যখন অনাকাঙ্ক্ষিতভাবে কোনো কিছু পেয়ে যায়, তখন মানুষ খুব আশ্চর্যজনক অবাক হয়ে যায়। আবার কোনোভাবে অনাকাঙ্ক্ষিতভাবে নিজের পছন্দের কিছু পেলেই কোনো কথাই নেই। তেমনিভাবে প্রিয়সা অনাকাঙ্ক্ষিতভাবে দেখা পেল এক মানবের।
প্রিয়সার মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। প্রিয়সা হঠাৎ করে তার বিছানায় অবস্থানরত মানবের উপরে ঝাঁপিয়ে পড়ল। অপর পাশের ব্যক্তিও প্রিয়সাকে আগলে নিল। 5 মিনিট অতিবাহিত হওয়ার পর প্রিয়সা মানবীকে ছেড়ে দিয়ে অতি উৎসাহিতের সহিত মুখে হাসির রেখা টেনে এক নিঃশ্বাসে বলল, মণি, তুমি কখন আসছো? এতদিন পরে কেউ আসে? তুমি তোমার প্রাণের প্রিয়কে ভুলে গেছো? তুমি শুধু মুখেই বলো যে তুমি আমাকে ভালোবাসো। আমাকে ভালোবাসলে তুমি এতদিন পর আসতে না। আমাকে তুমি সত্যিই ভুলে গেছো। প্রিয়সার কথায় আয়শা হাসলেন। হেসে প্রিয়সার মাথায় হাত রেখে হেসে বললেন, নাটক কম কর, এত কথা বাদ দিয়ে বল কেমন আছিস? তোমাকে দেখে এখন দারুণ হয়ে গেছি। কেমন লাগলো আমার সারপ্রাইজ? প্রিয়সা তার মনির কাঁধে মাথা রেখে হেসে বলল, তোমার মতো দারুণ লেগেছে সারপ্রাইজ। আর তোমাকে দেখে আমি তরতাজা ভালো হয়ে গেছি। কিন্তু তুমি অনেকদিন পর আসলে কেন? জানো তোমাকে কত মিস করেছি? আমি তো জানি আমার প্রিয় আমাকে অনেক মিস করেছে। তাই তো তার জন্মদিনের দিন ছুটে চলে এলাম তোর আনন্দকে বাড়িয়ে দেওয়ার জন্য। ভালো করেছি না বল? অনেক ভালো করেছো। এরকমই মাঝে মাঝে চলে আসবে। তোমাকে তো আমরা অনেক মিস করি। আচ্ছা, তোমার পাকনা মেয়েটা কই? সেই তো এখন তোর মায়ের কাছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। আদিলের সাথেও কথা হয়নি এখনো। তোর সাথে আগে দেখা করতে আসলাম। আজকে তোর আর আদিলের পছন্দের সব রান্না হবে। প্রিয়সা কিছুটা মুখ ভার করে বলল, আব্বু বাসায় আছে, আব্বু করতে দিবে না। তোর আব্বু বাসায় আছে তো কি হয়েছে? তোর মা তোর আব্বুকে ভয় পেতে পারে, তবে আমি না। আমিও দেখব তোর আব্বু আমাকে কিভাবে রান্না করা থেকে বাধা দেয়। আজ যদি তোর পছন্দের সব খাবার না খাওয়াতে পারি তো আমি তোদের মনি না। মনি তুমি পারবে? কেন, কোনো সন্দেহ? আজ আমরা অনেক মজা করব। তোর আব্বু আমাদের মানা করতে পারবে না। আমরা অনেক মজা করব। তোর আব্বু দেখবে আর লুচির মতো ফুলবে। তোর আব্বু আমাকে চিনে। হুম। আচ্ছা, তুমি আব্বুকে কেন ভয় পাও না? যে ভয় পায় তাকে সবাই ভয় দেখায়, তাই কখনো ভয় পেতে হয় না। প্রিয়সা আয়েশাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ইউ আর দ্য বেস্ট মনি। এই জন্য আমি তোমাকে এত এত ভালোবাসি। আয়েশাও প্রিয়সাকে জড়িয়ে ধরলেন। প্রিয়সা আদিলের হাসি মুখ তার অনেক পছন্দের। নিজের ভাগ্নির জন্য এতটুকু করতেই পারেন। এই তুমি আমার আম্মুকে জড়িয়ে ধরেছো কেন? হঠাৎ করে উপরোক্তি কথাটি শুনে আয়েশা ও প্রিয়সা দরজার দিকে তাকালো। দেখলো মাথায় 2 জুটি করা সুন্দর একটা মেয়ে কোমরে হাত ধরে দাঁড়িয়ে আছে। আয়েশা ও প্রিয়সা মায়াকে দেখে একসঙ্গে হেসে উঠল। প্রিয়সা আয়েশাকে আবারও জড়িয়ে ধরে বলল, আমি আমার মনিকে জড়িয়ে ধরব। তোমাকে কেন বলতে যাব? এটা আমার মনি, আমার মনিকে ছাড়ব না। মেয়েটি প্রিয়সার কাছে এসে প্রিয়সাকে সরিয়ে দিয়ে নিজের মাকে জড়িয়ে ধরে বলল, না, এটা তোমার মনি না, এটা আমার আম্মু। আমার আম্মুকে তুমি মনি বলে ডাকবে না। প্রিয়সা বিজ্ঞদের মতো গালে এক আঙ্গুল দিয়ে বলল, জানো মায়া, তুমি যখন ছিলে না তখন আমার মনি আমাকে আর আদিলকে অনেক ভালোবাসতো। তখন অনেক খাবার আনতো, ঘুরতে নিয়ে যেত, আরও অনেক কিছু। একদিন আমি আদিলও মনি ঘুরতে গিয়েছিলাম। তখন দেখলাম রাস্তায় ছোট একটা মিষ্টি মেয়ে কান্না করতেছে। মেয়েটির কি সুন্দর মায়াময় মুখ। আমরা মেয়েটিকে কোলে নিয়ে বাসায় নিয়ে এসে মেয়েটির নাম রাখলাম মায়া। এখন এই মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে। প্রিয়সার কথা শুনে মায়া ঠোঁট ফুলিয়ে কান্না শুরু করে দিল। কান্না করতে করতে বলল, আম্মু, আপি কি সত্যি বলছে? আয়েশা প্রিয়সাকে হালকা চাপড় মেরে বললেন, তোমাকে কান্না করানোর জন্য তোমার আপি মিথ্যে কথা বলেছে, আর তুমি সত্যি সত্যি কান্না করতেছ। তুমি যদি কান্না করো তাহলে সবাই তোমাকে বেশি করে ভয় দেখাবে, তাই কখনো অযথা ভয় পেও না। মায়ের কথা শুনে মায়া নিজের চোখের পানি মুছে প্রিয়সাকে কিছু বলবে, তার আগে আয়েশা বললেন, তোমরা দুইজন এখন আর কোনো কথা বলবে না। একজন জার্নি করে আসছে আর অন্যজন ঘুম থেকে উঠেছ, কিন্তু কেউ ফ্রেশ হওনি। আগে ফ্রেশ হবে, তারপর কথা বলবে। যাও দুজনেই। আয়েশার কথা শুনে প্রিয়সা ও মায়া কেউ কোনো কথা না বলে ফ্রেশ হতে গেল, আর আয়েশা নিজের কাজে গেল। আমি বলে দিচ্ছি, তুমি আজ কোথাও যাবে না। সাইদুর রহমানের কথায় প্রিয়সা কিছুটা মুখ ভার করে বলল, আব্বু, আজকে একটা ইম্পর্ট্যান্ট ক্লাস আছে, ও পরীক্ষাও আছে। যাই না আব্বু? সাইদুর রহমান তেজ নিয়ে গম্ভীর স্বরে বললেন, একবার বলেছি না, এক কথা কয়বার বলতে হবে শুনি? প্রিয়সা মুখ ভার করে মন খারাপ করলো। সে তো মিথ্যে বলেছে, কারণ বাসা থেকে বের না হলে ফাইয়াজের সাথে যেতে পারবে না, তাই একটু মিথ্যে বলা। প্রিয়সা মুখ ভার করে নিজের ঘরে যাচ্ছিল, তখনই আয়েশা প্রিয়সাকে থামিয়ে সাইদুর রহমানের উদ্দেশ্য বলল, প্রিয়সা তো বললো ওর পরীক্ষা আছে, ও তো আর এমনি এমনি যেতে চাচ্ছে না। প্রিয়সা যখন যেতে চাচ্ছে তখন প্রিয়সা যাবেই।
তারপর আয়শা প্রিয়সাকে উদ্দেশ্য করে বলল, প্রিয় তুই যা, আমি দেখি তোকে কে বাধা দেয়। প্রিয়সার কি করবে ভেবে পাচ্ছে না। একবার নিজের আব্বুর রাগান্বিত চেহারা দেখলো, আবার নিজের মনির তেজের মুখ দেখে প্রিয়সা মিনমিন করে বলল, থাক মনি, আব্বু যখন চাচ্ছে না তখন আমি আজ ভার্সিটিতে যাব না, আমি আজ বাসায় থাকি। আয়শা তেজের সাথে একটু জোরে প্রিয়সার উদ্দেশ্য বলল, বেশি কথা বলা শিখে গেছিস, আমি তোকে তোর কাজে যেতে বলেছি, তুই যাবেই, তোর পড়া আগে তারপর বাকি সব কিছু। তারপর তিনি সাইদুর রহমানের উদ্দেশ্যে বললেন, দেখেছো দুলাভাই, তুমি বলছো দেখে তোমার মেয়ে যেতে চাচ্ছে না, কিন্তু আমি তোমার মেয়ের জন্য সামান্য পারমিশন দিতে পারছো না। তবে আজ তোমার অনুভূতির প্রয়োজন পড়বে না, আমি ওকে যেতে বললাম। আজকে দেখি প্রিয়সাকে আজকে কে বাসায় রাখতে পারে। সাইদুর রহমান গম্ভীর স্বরে বলল, আয়শা তুমি আমার মুখের উপর কথা বলছো, যেখানে তোমার বোন আমার মুখের উপর কথা বলার সাহস পায় না। আমি সবসময় এভাবেই কথা বলি, আমাকে আপার মতো মনে করে ভুল করিও না। আপা সব কিছুতে চুপ থাকে বলে আমিও চুপ থাকবো তা নয়। আপা যদি আগে থেকে প্রতিবাদ করতো তাহলে তুমি আমার আপার সাথে এভাবে কথা বলার সাহস করতে না। কি বলতে চাচ্ছ তুমি? আমি তোমার আপার সাথে কিভাবে কথা বলি? ডাকো আতিফাকে, বলুক সে তার সাথে আমি কেমন করে কথা বলি। আপাকে ডাকতে হবে কেন? আমাদের কি চোখ নেই? আমরা কি চোখে দেখি না? আপার সাথে তুমি এমনভাবে কথা বলো যেন আপা এই বাড়ির কেউ না, মতামতের কোনো গুরুত্ব নেই। তবু আপা তোমার বিরুদ্ধে কোনো দিন কোনো কথা বলবে না, এতই ভালো আমার আপা। নিজের বয়সের ছোট মেয়ের কাছে এরকম কথা শুনে সাইদুর রহমানের রাগ তরতর করে বেড়ে যাচ্ছে। এ বাড়িতে কেউ তার মুখের উপর কেউ কখনো কথা বলে না, সেখানে আয়েশা কয়েকদিনের মেহমান হয়ে আসে, তারপর তাকে অপমান করছে। সাইদুর রহমান তেড়াভাবে বললেন, মেহমান হয়ে আসছো, মেহমান হয়ে থাকো, পরিবারের বিষয়ে কথা বলবে না। আয়শা তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, অবশ্যই আমি মেহমান হয়েই থাকতে চাই, যদি তুমি তোমাদের পরিবারের ঝামেলা আমার সামনে করতে না। আমার সামনে এসব কিছু হয়েছে তাই আমি কথা বলেছি, না হলে আমার মতো মেয়ে কথা বলতো না। তারপর তিনি প্রিয়সার উদ্দেশ্যে বললেন, চল প্রিয়, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না। প্রিয়সা অবাক নয়নে এতক্ষণে তাকিয়েছিল তার মনির দিকে। তার মনি কি সাহসের সাথেই না তার আব্বুর সাথে কথা বলল, কিন্তু সে এই জায়গায় থাকলে কিছুই বলতে পারতো না। সাইদুর রহমান অপমানিত হয়ে অবাক হয়ে গেলেন। তিনি রাগে ফেটে যাচ্ছেন, ক্রোধের সাথে নিজের স্ত্রীকে রাগে গিজগিজ করতে করতে নিজের রুমে চলে গেলেন। পিছনে রেখে গেলেন আতিফা বেগমের অসহায় মুখ। তিনি স্বামীর পক্ষে যেতে পারেন না, আবার বোনের পক্ষই না। দুজনেই একসাথে হলে এরকম কথা কাটাকাটি হয়, কেউ কাউকে ছেড়ে কথা বলে না। আয়শা আসলে আতিফা বেগম ভয়ে ভয়েই থাকেন, কারণ যখন তখন দুজনের মধ্যে তর্ক লেগে যায়। আতিফা ভেবে পায় না তার মতো শান্তশিষ্ট মেয়ের বোন এত বাচালো চঞ্চল কিভাবে হলো। তিনি এসব ভেবে দীর্ঘশ্বাস ফেললেন। ফাইয়াজ অনবরত কল দিয়ে যাচ্ছে প্রিয়সাকে। প্রিয়সা বিরক্ত হয়ে কল রিসিভ করতেই ফাইয়াজ ফোনের ওপাশ থেকে বলে উঠল, মনে আছে তো, আজ আমরা ঘুরতে যাব। প্রিয়সা বিরক্ত হয়ে গেল ফাইয়াজের কথা শুনে। এইবার সহ ফাইয়াজ যে কয়েকবার এই কথাটি বলেছে তার হিসাব নেই। প্রিয়সা বিরক্ত দমন করে বলল, হ্যাঁ মনে আছে, আর কতবার জিজ্ঞেস করবে? আর একবার এই কথা জিজ্ঞেস করলে আমি আর যাবই না। ফাইয়াজ ঠোঁট উল্টে বলল, এভাবে বলে না প্রিয়, তুমি এভাবে বললে আমার হার্ট কষ্ট পাই, তুমি বোঝো না কেন, এত নিষ্ঠুর তুমি। তুমি এই পর্যন্ত কতবার কল করেছো আমাকে? হবে হয়তো 2-3 বার, 2-3 বার না, পুরো 6 বার। আচ্ছা আর করবো না কল, তবে চলে আসো সময় মতো। কোথায় আসো এখন তুমি? আমি মাঠে আছি, ক্লাস শেষে তোমার জন্য অপেক্ষা করব, ঠিক আছে? তোমার জন্য সুন্দর সময় অপেক্ষা করছে প্রিয়, আমাদের অপেক্ষা যেন পূর্ণতা পায়। তোমাকে নিজের করে পাওয়া স্বপ্ন পূরণ না হওয়া অবধি আমি শান্তি পাচ্ছি না প্রিয়। ভবিষ্যতের কথা বলতে পারছি না, তবে আমরা আমাদের অপেক্ষাদের পূর্ণতা দিবই, কেউ আমাদের আলাদা করতে পারবে না। ওকে ম্যাডাম, ভালোবাসি অনেক প্রিয়, আমার থেকেও বেশি। আমার প্রিয়র যত্ন নিও। রাখি এখন। প্রিয়সা মাঠে হাঁটছিল আর ফোনে কথা বলছিল। হঠাৎ করে কারোর সাথে ধাক্কা লাগায় প্রিয়সা পড়ে যেতে দৌড়তে সামনের ব্যক্তি প্রিয়সার হাত শক্ত করে ধরল। প্রিয়সা ভয়ে চোখ মুখ বন্ধ করে রাখল। কিছুক্ষণ পর প্রিয়সার চোখ খুলে সোজা হয়ে দাঁড়ায়। সামনে দাঁড়ানো ব্যক্তিকে দেখে প্রিয়সা অবাক হয়ে গেল। তার মন জানান দিচ্ছে তুই ভুল দেখেছিস, কিন্তু না, সে ভুল দেখছে না। কিন্তু ব্যক্তিকে এই মুহূর্তে এখানে কি করছে ভেবেই পাচ্ছে না প্রিয়সা। কিন্তু এই ব্যক্তিকে এই মুহূর্তে একটু আশা করেনি প্রিয়সা। প্রিয়সা তার জন্মদিনে অবাকের পর অবাক হচ্ছে। প্রথমে ফাইয়াজের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা,
তারপর কিছুক্ষণ তাদের সুন্দর জ্যোৎস্নামুখ হন। আদিল ও তার মনির কাছ থেকে অনেক অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছে। আবার এই যে এখন এই মুহূর্তে সামনে দাঁড়ানো ব্যক্তিকে দেখে আবার অবাক হলো। আজকে শুধু প্রিয়সার বিস্ময় হওয়ার দিন। প্রিয়সার ভাবনার মাঝেই সামনের ব্যক্তিটি অনেক উচ্ছ্বাসের সাথে বলে উঠল, শুভ জন্মদিন প্রিয়সা। প্রিয়সা নিজের অবাকতাকে দূরে রেখে হেসে বলল, ধন্যবাদ, কিন্তু তুমি এখানে? তোকে সারপ্রাইজ করতে আসলাম। কেমন লাগলো আমার সারপ্রাইজ? দারুণ লাগলো তোমার সারপ্রাইজ। আরও সারপ্রাইজ বাকি আছে। প্রিয়সা উৎসুকের মতো চেয়ে বলল, কি সারপ্রাইজ? আব্বু আম্মু আসছে। প্রিয়সা খুশি হয়ে বলল, কোথায় আছে আঙ্কেল আন্টি? সেটা দেখলে বুঝতে পারবে। চলো এখন আমার সাথে বাড়ি যাবে। বাড়ি যাওয়ার কথা শুনে প্রিয়সার মুখ চুপসে গেল। এখন বাড়ি গেলে ফাইয়াজের সাথে যাওয়া হবে না। ফাইয়াজের সাথে না গেলে ফাইয়াজ মন খারাপ করবে। তাছাড়া ফাইয়াজ এই ঘুরতে যাওয়া নিয়ে খুবই উত্তেজিত খুশি হয়ে আছে। এই পর্যন্ত ফাইয়াজ অনেকবার প্রিয়সাকে বলেছে। প্রিয়সা কিভাবে ফাইয়াজকে মানা করবে? প্রিয়সা মুখাবয়ব স্বাভাবিক রেখে বলল, আচ্ছা তোমাকে কে বলল আমি এখানে আছি? আঙ্কেল বলল। তাই আমরা তোমাদের বাড়ি না গিয়ে সোজা তোমাকে নিতে আসলাম। তোমরা মানে? আর কে কে আছে? আমি আর আব্বু আম্মু আর আনিসা। আব্বু আম্মু গাড়িতে অপেক্ষা করছে আমাদের জন্য। তাড়াতাড়ি চলো। প্রিয়সা কি করবে ভেবে পাচ্ছে না। কাকে মানা করবে? আর কার সাথে যাবে? হঠাৎ প্রিয়সার ফোনে কল আসলে প্রিয়সা নিজের ভাবনা থেকে বের হয়ে কল রিসিভ করতেই প্রিয়সার আব্বু থমথমে গলায় বলে উঠল, আরহান গেছে তোমাকে আনতে। চলে আসবে তার সাথে। সকালে তোমার মনির কথা শুনে ভার্সিটি গেছো। কিছু বলিনি। তাই ভেব না কিছু বলবো না। আরহানের সাথে চলে আসবে। রাখছি এখন। উপরোক্ত কথাটি বলে কল কেটে দিলেন। প্রিয়সা ভাবনায় পড়ে গেল। তার আব্বু ঝড়ের গতিতে কল দিল আর ঝড়ের গতিতে কথা নলে কল কেটে দিল। এখন তার আর কোনো উপায় নাই। যেতেই হবে এদের সাথে। আর ফাইয়াজকে সে কিভাবে ম্যানেজ করবে? এমনিতে ফাইয়াজ অনেক ভয় আছে তাকে নিয়ে, তাদের সম্পর্ক নিয়ে। এখন এখান থেকে যাবে কিভাবে? প্রিয়সা এসব ভাবতে ভাবতে সুফিয়াকে দেখল। সুফিয়া শুধু বোকার মতো এতক্ষণ দুইজনের কথা শুনেই যাচ্ছিল। কিছু বুঝতেছিল না। হঠাৎ করে প্রিয়সার মাথায় কিছু বুদ্ধি খেললে প্রিয়সা সুফিয়াকে উদ্দেশ্য করে বলল, সুফিয়া এই হচ্ছে আমার আব্বুর বন্ধুর ছেলে আরহান শেখ। আমাকে নিতে আসছে। তোকে বলেছিলাম না? প্রিয়সা আরহানের উদ্দেশ্যে বলল, আরহান ভাইয়া এই হচ্ছে আমার বেস্টু সুফিয়া রাত্রি। তোমরা কথা বলো আমি আসছি একটু। বলেই প্রিয়সা দিলে এক দৌড়। আরহান ও সুফিয়া প্রিয়সার দৌড় দেখল, শুধু কিছু বলার সুযোগ পেল না। প্রিয় কিছু বলবে? বলার থাকলে বলো। এভাবে চুপ করে থেকো না। প্রিয়সা কিছু না বলে পানি খেল। প্রিয়সার গলা শুকিয়ে যাচ্ছে। ভেবে পাচ্ছে না সে ফাইয়াজকে মানা করবে কিভাবে। ফাইয়াজ শুনে হয়তো রিয়েক্ট করবে অনেক। মনে কষ্ট পেতে পারে। কিন্তু ফাইয়াজকে তো বলতে হবেই। হাতে সময় কম। প্রিয়সা নিজেকে শক্ত করে সাহস জুগিয়ে বলল, তাহমিদ আমি একটা কথা বলতে চাই। ফাইয়াজ কাজ করতে করতে বলল, তোমাকে তো বলতে বলছি। বলো কি কথা বলার জন্য তোমাকে এতবার ভাবতে হয়? তাহমিদ আমি আজ তোমার সাথে যেতে পারবো না। ফাইয়াজের বুক ধক করে উঠল। হৃৎপিণ্ডের গতি বেড়ে গেল। নিশ্চয় প্রিয়সা মজা করছে। তাই ফাইয়াজ নিজের কাজ করতে করতে মুখ গম্ভীর করে বলল, এসব মজা করিও না। এসব মজা আমার ভালো লাগে না। আমি মজা করছি না। আমি সত্যিই যেতেই পারবো না। দেখো প্রিয়, আমি কিন্তু আর তোমাকে ফোন দেয়নি। তাই তুমি এসব বলতে পারো না। আমি সত্যিই যেতে পারবো না তাহমিদ। ফাইয়াজ তড়িৎ গতিতে প্রিয়সার দিকে তাকালো। প্রিয়সা তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিল। ফাইয়াজ বুঝল প্রিয়সা সত্যি বলেছে। কিন্তু কেন যেতে পারবে না? তবে কথা কেন দিল? কেন এভাবে তাকে কথা দিয়ে কথা রাখল না? ফাইয়াজ কোনোরকমে নিজেকে শক্ত করে রাখল। লম্বা একটা নিঃশ্বাস ফেলে ফাইয়াজ প্রিয়সাকে জিজ্ঞেস করে বলল, কেন যেতে পারবে না? যখন যেতে পারবেই না আমাকে কথা কেন দিয়েছিলে? আমাকে আশা কেন দেখিয়েছ? প্রিয়সা কোনো কথা বলল না। কি বা জবাব দিবে? প্রিয়সা কি জানতো আরহান তাকে নিতে আসবে? প্রিয়সা কোনো কথা বলছে না দেখে ফাইয়াজ অসহায়ের মতো আবার বলল, বলো কেন যাবে না? প্রিয়সা মাথা নিচু করেই বলল, আমাকে নিতে আসছে। আমাকে বাড়ি যেতে হবে। কে তোমাকে নিতে আসছে? নিতে আসলে যেতে হবে নাকি তোমাকে? তাকে বলে দাও তুমি যাবে না। বললেই তো আর হয় না।
আমি কিভাবে তাদেরকে বলবো যে আমি তোমাদের সাথে যেতে পারবো না? আমি বলতে পারবো না। ফাইয়াজ অসহায়ের মতো চেয়ে বলল। তুমি এইটুকু বলতে পারবে না? প্রিয়সা আবার কোনো কথা বলল না। প্রিয়সার মৌনতাকে তার বাড়ি ফেরার লক্ষণ হিসেবে ধরে নিয়ে ফাইয়াজ বলল। কে তোমাকে নিতে আসছে? আরহান ভাইয়া। ফাইয়াজের হৃদয় কুঞ্চিত হল। কে এই আরহান? আগে তো কখনো নাম শোনেনি। ফাইয়াজ ভ্রু কুঞ্চিত রেখেই বলল। কে এই আরহান? আব্বুর বন্ধুর ছেলে। আমাদের পরিবারের সাথে তাদের ভালো বন্ডিং। আব্বুর বন্ধুর ছেলে আসছে তোমাকে নিতে, তাই তুমি তার সাথে যেতে চাচ্ছ? আমি এত আশা করে আছি আমাকে তুমি মানা করে দিলে, অথচ তোমার আব্বু বন্ধুর ছেলেকে মানা করতে পারবে না। দারুণ ব্যাপার না? প্রিয়সা জানতো ফাইয়াজ এমন কথা বলবে। যেখানে ফাইয়াজ অনেক আশা নিয়েছিল, তখন হঠাৎ করে না যাওয়ার কথা শুনলে এইরকম করাটা স্বাভাবিক। ফাইয়াজ আবার বলল, তুমি সত্যি এখন চলে যাবে? যেও না প্রিয়। আমি অনেক আশা নিয়েছিলাম। এভাবে সবকিছু মিথ্যে করে দিও না। আমরা অন্যদিন যাব। অবশ্যই আমাদের আশা পূরণ হবে। ফাইয়াজ তাচ্ছিল্যের সাথে বলল। হ্যাঁ, সেদিনও কেউ আসবে আর তুমি তার ইচ্ছে পূরণ। আমার ইচ্ছের কোনো দাম দিবে না। প্রিয়সা কি বলবে ভেবে পাচ্ছে না। ফাইয়াজ যে অভিমানে এসব কথা বলছে। প্রিয়সা ফাইয়াজকে আশ্বাস দিয়ে বলল, আমি বুঝতে পারছি তোমার খারাপ লাগছে। আমি জানি তুমি খুবই খুশি ছিলে। আমার নিজেরও খুব ইচ্ছে ছিল যাওয়ার। কিন্তু হঠাৎ করে আরহান ভাই চলে আসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। আর আব্বুও কল দিচ্ছে বারবার। তাই আমি বাধ্য হয়ে যাচ্ছি। না হলে আমি আজ তোমার সাথে যেতাম। তুমি একা যাবে আরহানের সঙ্গে? না, ওদের পুরো পরিবার আসছে। আমার জন্য অপেক্ষা করছে। ফাইয়াজ কোনো কথা না বলে চুপ করে বসে গেল। মাথা কাজ করছে না। কত আশা নিয়েছিল। এভাবে আশা ভঙ্গ হবে ভাবতেই পারেনি। প্রিয়সাকে হারানোর ভয় তার মনে তীব্রভাবে জেঁকে ধরছে। কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না। কিছুক্ষণ চুপ করে থাকার পর ফাইয়াজ খুব অনুনয়ের সঙ্গে বলল, প্রিয় তুমি সাথে যেও না। তুমি চলে গিয়ে আমার মনের ভয়টাকে বৃদ্ধি করে দিও না। আমাদের প্রণয়নের পূর্ণতা নিয়ে দিন দিন ভয় আমার বেড়ে যাচ্ছে। আরও জেঁকে ধরছে। আমি তোমাকে ছাড়া শেষ হয়ে যাব। তুমি ছাড়া আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কথাটি বলে ফাইয়াজ প্রিয়সার দিকে তাকালো। তাকিয়ে দেখল প্রিয়সা ফোনে কথা বলছে। তার মানে প্রিয়সা এতক্ষণ ধরে ফাইয়াজের কথা বলা শুনেনি। বৃথা গেল তার কথা। তার প্রিয় যে তার কষ্টের কথা শুনেইনি। এর চেয়ে কষ্টের কি হতে পারে? ফাইয়াজ বুকে কষ্ট নিয়ে প্রিয়সার দিকে তাকিয়ে আছে। প্রিয়সা ফাইয়াজের দিকে তাকিয়ে ফোন কানে রেখেই বলল, আসছি। ফাইয়াজের আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে প্রিয়সা চলে গেল। আর ফাইয়াজ অসহায়ের মতো বসে রইল। তার সামনে দিয়ে তার প্রিয় চলে গেল আর সে কিছুই করতে পারল না। আচ্ছা, এভাবেই কি প্রিয় হারিয়ে যাবে তার স্বপ্ন থেকে? ফাইয়াজ আর ভাবতেই পারছে না। ভীষণ কষ্ট হচ্ছে। বুক ফেটে যাচ্ছে। যেন সমুদ্রের কিনারায় আসেও যেন কিনারায় উঠতে না পেরে আবার সমুদ্রের ঢেউয়ে হারিয়ে যাওয়ার মতো। সবকিছু হারিয়ে যাওয়ার ভয় হচ্ছে। তবে ফাইয়াজ সিদ্ধান্ত নিল এবার সে প্রিয়সার আব্বুর কাছে প্রস্তাব নিয়ে যাবেই। প্রিয়সা যতই মানা করুক না কেন, তার বুকের মধ্যে যে ক্ষরণ চলছে, সেই ক্ষরণ নিয়ে বেশিদিন অপেক্ষা করা তার জন্য দুষ্কর। প্রিয়সা সুফিয়া আর আরহানকে গল্প করতে বলে গেল। গল্প করতে বলে গেলেও কি অচেনা মানুষের সাথে সহজে গল্প করা যায়? সুফিয়া শুধু আরহানকে দেখে যাচ্ছে। আরহান প্রথমে নিজের চুল স্লাইড করে ঠিক করল। তারপর নিজের হাত ঘড়িতে সময় দেখে মোবাইল বের করে দেখছে। সুফিয়া খুঁটিয়ে খুঁটিয়ে আরহানকে দেখল। দেখে বুঝল আরহান মারাত্মক রকমের সুদর্শন পুরুষ। উফ, কি সুন্দর তার লুক। আর হাসি, সেটা দেখে তো সুফিয়া ফিদা হয়ে গেছে। যে কেউ প্রথম দেখায় পছন্দ করতে পারে। সুফিয়ার ভাবনার মাঝেই আরহান থমথমে গম্ভীর গলায় সুফিয়ার উদ্দেশ্যে বলল, এই মেয়ে এভাবে কি দেখছো? এই মেয়ে তুমি কি জানো প্রিয় কই গেছে জানো? আরহানের কথা বলার ধরন দেখে সুফিয়া অবাক হলো। প্রথম কথায় কেউ এভাবে কথা বলতে পারে? আর একটু দেরি হলেই তো সুফিয়া ক্রাশ খেত। তওবা করেছিল আর জীবনে ক্রাশ খাবে না। আবার আরহানকে দেখে ক্রাশ খেতে খেতে বেঁচে গেছো। এই রকম তিতা লোকের উপর ক্রাশ খায় কে? নিজেকে ধিক্কার জানালো সুফিয়া। সুফিয়ার ভাবনার মাঝেই আরহান বলল, এই মেয়ে আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি। তার উত্তর না দিয়ে তুমি ভাবনার জগতে কি করছো? সুফিয়া কটমট দৃষ্টিতে আরহানের দিকে তাকিয়ে বলল, এই মেয়ে কি? আমার একটা সুন্দর নাম আছে। বলার হলে সেই নাম ধরে ডাকবেন।
আরহান নিজের রোদ চশমাটা চোখের একটু নিচে নামিয়ে বাঁকা হেসে সুফিয়ে দেখে বলল, প্রিয় কি যেন বলল তোমার নাম? অন্ধকার। হ্যাঁ, অন্ধকার, অনেক সুন্দর নাম তোমার। নিজের নামের এমন বিকৃতিভাষ্য শুনে মেজাজ খিটখিটে হলো। মুখের ভাব রাগবত করে সুফিয়া বলল, আমার নাম অন্ধকার না, আমার নাম হলো রাত্রি, বুঝলেন মিস্টার তিক্ত মানুষ। আরহান অবাক হলো নিজের নাম শুনে। সে তো শুধু একটু মজাই করেছিল, তাই বলে মেয়েটি তাকে এভাবে বলবে? আমার নাম আরহান শেখ, বুঝেছ মেয়ে? আমার নামও রাত্রি, বুঝলে মিস্টার শেখ, কোনো অন্ধকার না। প্রিয় কই গেছে জানো? আমি কিভাবে জানবো? আমাকে কি বলে গেছে যে আমি জানবো? আরহানের এখন কথা বলার মুড নেই। ভালো কাজে এসেছে সে। বহুদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে আসছে। তাই সে আর কথা বাড়াল না, নাহলে দেখিয়ে দিত আরহানের নামের বিকৃতি করার আর এভাবে কথা বলার ফল। আরহান আর কোনো কথা না বলে প্রিয়সার অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর প্রিয়সা এসে আরহানকে বলল, চলো, আমার হয়ে গেছে। তারপর সুফিয়ার উদ্দেশ্যে বলল, চল সুফিয়া, তুইও আমাদের সাথে। না রে, যেতে পারবো না আজ। জানিস তো আজকে গ্রামের বাড়ি যেতে হবে। তারপর সুফিয়া প্রিয়সাকে ফিসফিস করে বলল, তাছাড়া আমি এই খারুজ লোকের সাথে যাব না, যে কি না আমার সুন্দর নামকে বিকৃত করে। প্রিয়সা আর কোনো কথা না বলে সুফিয়াকে বিদায় জানিয়ে চলে গেল। যাওয়ার পথে আরহান প্রিয়সাকে জিজ্ঞেস করে বলল, কি হয়েছে প্রিয়? মন খারাপ দেখাচ্ছে। প্রিয়সা দীর্ঘশ্বাস ফেলল। আরহানকে কি আর বলা যায় যে তোমার সাথে যাচ্ছি বলে মন খারাপ? প্রিয়সা নিজেকে অনেকটা স্বাভাবিক করে বলল, কিছু হয়নি। মন খারাপ হবে কেন? মন খারাপ না হলেই ভালো। তবে তোমার জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে, যেটা তুমি ভাবতেও পারবে না। কি সারপ্রাইজ আরহান ভাই? আরহান প্রিয়সার মাথায় মেরে বলল, পাগল, সারপ্রাইজ কি বলা যায়? আগে বলে দিলে সেটা কি সারপ্রাইজ হয় নাকি? প্রিয়সা নিজের করা প্রশ্নেই নিজেই হাসল। সেই হাসির দিকে প্রিয়সার অগোচরে মণিমুগ্ধকরভাবে চেয়ে আছে একজন। তবে সেটা প্রিয়সা বুঝতেও পারল না। প্রিয়সাদের বাড়িতে মানুষে গমগম করছে। যদিও মানুষের সংখ্যা কম, তবুও প্রিয়সার কাছে মনে হচ্ছে অনেক মানুষ। বাড়ির ড্রয়িং রুমে আরহানের পুরো পরিবার আছে। সেখানে তাদের সাথে আদিল ও মায়া যোগ হয়েছে। তার প্রিয়সার মা আর মণি ব্যস্ত অতিথিদের আপ্যায়ন করতে। এলাহি আয়োজন হয়েছে। তার মণিও এই বাড়ির অতিথি। তবে যে কেউ দেখলে বলবে এই বাড়ির সদস্য। প্রিয়সার এসব কোলাহল ভালো লাগছে, তাই নিজের ঘরে আসল। হয়তো ফাইয়াজের জন্য কেমন লাগছে। নিশ্চয় ফাইয়াজ মন খারাপ করে বসে আছে। প্রিয়সা নিজের মোবাইল হাতে নিল, উদ্দেশ্য ফাইয়াজকে কল করে তার অভিমান ভাঙ্গানো। তখন প্রিয়সার রুমে তার মা আর মণি প্রবেশ করল। তাদের দেখে প্রিয়সার হৃদয় কুঁচকে গেল। তাদের সাথে তার আব্বুও প্রবেশ করে প্রিয়সার ঘরের দরজা লাগিয়ে দিল। প্রিয়সার বুক ধরফর করে উঠল। তার আব্বু সচরাচর তার ঘরে আসে না। আজ হঠাৎ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। অজানা ভয় জেঁকে ধরল প্রিয়সাকে। মনে প্রশ্ন জাগল, আব্বু কেন দরজা বন্ধ করল? তবে কি তিনি প্রিয়সার ব্যাপারে সব জেনে গেছে? অজানা ভয়ে প্রিয়সা ঘামতে লাগল। আয়েশা সাইদুর রহমানের উদ্দেশ্যে বললেন, কি হয়েছে দুলাভাই? এভাবে প্রিয়সার রুমে ডেকে আনলেন, আবার দরজা বন্ধ করলেন। আয়েশার কথার প্রেক্ষিতে সাইদুর রহমান এমন কথা বললেন যা শুনে প্রিয়সার মাউমনি খুশি হলেও প্রিয়সা খুশি হতে পারল না। প্রিয়সার কা যেন নড়ে উঠল। সবকিছু বোধহয় থমকে গেছে ক্ষণিকের জন্য। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখ দিয়ে আপন গতিতে পানি বের হচ্ছে। এই কথাই যেন তার চোখের পানির কারণ। আজ খালেদুরা প্রিয়সাকে দেখতে আসছে। আরহান প্রিয়সাকে নাকি অনেক আগে থেকে পছন্দ করে, তাই আজকে তারা পাকা কথা বলতে আসছে। আরহান ছেলে হিসেবে অনেক ভালো, তাই আমি আর মানা করিনি। এই উপরোক্ত কথাটি শুনে আতিফা বেগম ও আয়েশা খুশি হলেও প্রিয়সা খুশি হতে পারল না। প্রিয়সার কা যেন নড়ে উঠল। সবকিছু বোধহয় থমকে গেছে ক্ষণিকের জন্য। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখ দিয়ে আপন গতিতে পানি বের হচ্ছে। এই কথাই যেন তার চোখের পানির কারণ। মাথায় শুধু একটা কথাই বাজছে। চোখ দিয়ে টুপটুপ পানি বের হচ্ছে আপন গতিতে। বুকে হৃৎপিণ্ডটায় ব্যথা অনুভব হচ্ছে। আতিফা বেগম খুশি হয়ে হাসি মুখে নিজের স্বামীর উদ্দেশ্যে বললেন, অনেক ভালো কথা বললে তুমি। তোমাদের এসব কথা কখন হলো? আমি তো জানতাম না। সাইদুর রহমান বললেন, কয়েকদিন আগে যখন ব্যবসার কাজে চট্টগ্রাম গেলাম, তখন খালেদ জানিয়েছিল তাদের প্রিয়সাকে পছন্দ। তাছাড়া আমরা দুই বন্ধু ওটা ভেবেই রেখেছিলাম যে কোনো দিন আমাদের বাসায় আসবে।
তবে বাবিনী আজকে আসবে। যাই হোক, আমার মেয়ের কপালে এত ভালো সম্বন্ধ আসছে এই অনেক। আমি বরং যাই, ভালো ভালো রান্নার ব্যবস্থা করি। আতিফা বেগম চলে গেলেন। সাইদুর রহমান বাঁকা হেসে আয়েশাকে বললেন, কি হলো আয়েশা, কেমন লাগলো এবার? তুমি তো সবসময় আমার মতের বিপক্ষে যাও, এবারও কি মতের বিপক্ষে যাবে? প্রিয়সাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসো, বলে সাইদুর রহমান চলে গেলেন। প্রিয়সার সামনে দাঁড়িয়ে ছিলেন আয়েশা। তিনি পিছনে ঘুরে দেখলেন প্রিয়সা উল্টো দিকে মুখ করে বসে আছে। শরীর মৃদু কাঁপছে। অজানা ভয় পেয়ে গেলেন। মনের শঙ্কাকে প্রশ্রয় দিয়ে তিনি ঘরের দরজা লাগিয়ে প্রিয়সার কাছে বসলেন। প্রিয়সার কাঁধে হাত রেখে মৃদু স্বরে নমনীয় কণ্ঠে বলল, প্রিয়, কি হয়েছে মা? আয়েশার এমন আদুরে কণ্ঠ শুনে প্রিয়সা আর নিজেকে আর ধরে রাখতে পারল না। হু হু করে কেঁদে দিল। আয়েশাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। হেঁচকি উঠে গেছে। আয়েশা মনে যা ভয় পাচ্ছিলেন তাই কি হলো। তিনি প্রিয়সাকে আগলে নিলেন। প্রায় অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর আয়েশা প্রিয়সাকে বলল, আমাকে সবকিছু খুলে বল, এভাবে চুপ করে থাকিস না। প্রিয়সা মরুর বুকে যেন পানির দেখা পেল। মনিকে সে অনায়াসে সবকিছু বলে দিতে পারে। প্রিয়সার কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে। প্রিয়সা বলল, মনি, আমি এক একজন। আয়েশা প্রিয়সাকে থামিয়ে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, আগে পানি খেয়ে নি, তারপর বল। প্রিয়সা পানি খেল। নিজকে শক্ত করে বলল, মনি, আমি একজনকে ভালোবাসি। প্রিয়সার বলা কথাটি যেন আয়েশার আছে অনেক ভারী লাগল। সাইদুর রহমান যে এগুলো পছন্দই করে না, তাই তো তিনি ছেলে মেয়েদের কড়া শাসনে রাখেন। আয়েশা প্রিয়সাকে আশ্বস্ত করে বল, সবকিছু আমাকে খুলে বল, কিছু লুকাবি না, না হলে আমি কিছু করতে পারবো না। প্রিয়সা একে একে তার আর ফায়াজের সবকিছু খুলে বলল। সবকিছু শুনে আয়েশা অবাকের সপ্তম পর্যায়ে গেলেন। সাইদুর রহমানের কড়া শাসনে থেকে প্রিয়সা প্রায় 1 বছর যাবৎ প্রেম করছে। তবে এখন অবাক হওয়ার সময় না, এখন ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আয়েশা শক্ত কণ্ঠে প্রিয়সাকে বলল, এতই যখন ভালোবাসিস তাহমিদকে, তাহলে তাকে প্রস্তাব নিয়ে আসতে দেইসনি কেন? প্রিয়সা কান্না করতে করতে বলল, আমি ভেবেছিলাম এই বছরটা গেলে না হয় বলা যাবে। আয়েশা প্রিয়সাকে ধমকে বলে উঠলেন, ভাবলেই তো সবকিছু হয় না। তুই জানিস না তোর আব্বু কেমন। তবুও তুই তাহমিদকে প্রস্তাব নিয়ে আসতে মানা করেছিস। এখন তাহমিদ মনে করে আরহানকে বিয়ে করো। আয়েশার এমন কথায় প্রিয়সা শব্দ করে কেঁদে উঠল। আয়েশা পড়ল মহা ঝামেলায়। এখন কি করবে? প্রিয়সা যে এমন কাণ্ড ঘটাবে তিনি ভাবতেই পারেননি। প্রিয়সার সব কথা শুনে তার মাথা ঘুরছে। আয়েশা যতই সাইদুর রহমানের সাথে সে বিষয়ে তর্ক করুক না কেন, এই বিষয়ে কি কথা বলা যায়? আয়েশা বললেও সাইদুর রহমান মেনে নিবেন না। তিনি আরও জেদ ধরে তাড়াতাড়ি মেয়ের বিয়ে দিবেন। কি করব আয়েশা ভেবে পাচ্ছে না। প্রিয়সার কান্নার শব্দে আয়েশা নিজের ঘর থেকে বেরিয়ে আসল। তিনি আবার প্রিয়সাকে ধমকে বললেন, চুপ, এখন কান্না করে কি হবে? বাসায় মানুষ আছে, চুপ করে থাক। মুখ দিয়ে কোনো শব্দ করবি না। প্রিয়সা কেঁদেই যাচ্ছে। তার মনি তাকে এভাবে বকছে, তার আব্বু শুনলে তো তাকে শেষ করে দিবে। তবে কি এখানে তারও তাহমিদের প্রণয়নের সমাপ্তি ঘটল? কথাটি মাথায় আসতে প্রিয়সা আবার কাঁদতে লাগল। আয়েশা প্রিয়সাকে এক নজর দেখল। কান্নার ফলে চোখ মুখ ফুলে গেছে। টমেটোর মতো লাল হয়ে গেছে মুখ। আয়েশা লম্বা একটা নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করল। এখন যা করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে। এভাবে ধমকে হবে না। তিনি শান্ত কণ্ঠে প্রিয়সার মাথায় হাত রেখে বলল, কাঁদিস না মা, আমি দেখছি কি করা যায়। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তোদের হয়ে কথা বলতে। প্রিয়সা যেন একটু ভরসার হাত পেল। প্রিয়সাকে শান্ত হতে দেখে আয়েশা দীর্ঘশ্বাস ফেললেন। কারণ এরপর যে কথাটি বলবেন তিনি সেই কথা শুনে প্রিয়সা হয়তো আরও ভেঙে পড়বে। আয়েশা প্রিয়সাকে বলল, এখন আমি তোকে রেডি করে দিব, তুই ওদের কাছে যাবি। আয়েশার এমন কথায় প্রিয়সা এক ঝটকায় নিজের হাত সরিয়ে নিয়ে অবিশ্বাসের সাথে বলল, মনি, তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? সব জেনেও তুমি ওদের সামনে আমাকে যেতে বলবে? আমি পারবো না যেতে। আয়েশা ভেবেছিল প্রিয়সা এমন করবেই। তিনি আবার বললেন, প্রিয় সোনা মা আমার, বাসায় মানুষ আছে, এখন যদি তাদের সামনে না যাস তাহলে তোদের পরিবারের মান সম্মান থাকবে। আচ্ছা, মান সম্মানের কথা বাদ দিলাম, এখন যদি তোর আব্বু তোর এসব বিষয়ে জানে তাহলে তোর আব্বু কি করবে জানিস? প্রিয়সা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে রইল নিজের মনির দিকে। আয়েশা আবার বললেন,
তোকে এই মুহূর্তে জোর করে আরহানের সাথে বিয়ে দিয়ে দিবে। এটা নিশ্চয় তুই চাস না। তুই যদি এখন ঝামেলা করিস তাহলে যেইটুক সুযোগ আছে সেটাও হাতছাড়া হবে। তাই বলছি এখন যা হচ্ছে হতে দে। এরা সবাই যাক, তারপর ঠান্ডা মাথায় ভেবে চিন্তে করা যাবে। তাহমিদের সাথে তার একেবারেই বিচ্ছেদ হবে, প্রিয়সা সেটা কখনো মানতে পারবে না। আর তার মনি এখন ঠিক কথাই বলছে। তার ঝামেলার জন্য যদি তার আব্বু এখন বিয়ে দেয় তাহলে সে চিরদিনের জন্য অপরাধী হয়ে থাকবে, নিজের কাছে আর তাহমিদের কাছেও। বেঁচে থেকেও যেন মৃতের মতো হবে। প্রিয়সা নীরবে চোখের পানি ফেলল। প্রিয়সার নির্বতাকে সম্মতির লক্ষণ ধরে আয়শা প্রিয়সা শাড়ি পরিয়ে দিলেন, সাথে চোখে কাজল। তিনি প্রিয়সাকে আরও সাজাতে চাইলে প্রিয়সা বাদ সাজল, তাই তিনি আর জোর করলেন না। সাজানো শেষে তিনি প্রিয়সার দিকে তাকালেন। সামান্য সাজেও যেন অপূর্ব লাগছে প্রিয়সাকে, যেন নজর ফেরানো দায়। ড্রয়িং রুমে সোফার মাঝখানে শাড়ি পরিহিত রমণীর দিকে মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে আছে একজোড়া চোখ, যেন এখনই ভস্ম করে দিবে তার হৃদয়। চোখ ফেরাতেই ইচ্ছে করছে না। হঠাৎ পাশ থেকে কেউ ফিসফিস করে বলল, বিয়ের আগেই এভাবে আপুকে দেখছিস? বিয়ের পর কি হবে ভাইয়া? আনিসার কথায় আরহানের ঘোর ভাঙ্গল। আরহান বোনের দিকে কর্মর দৃষ্টিতে তাকালো। একটু ভালো করে দেখতেও দেবে না তার স্বপ্নের প্রিয়সীকে। আরহান বোনের মাথায় হালকে মেরে বলল, চুপ করে থাক, কোনো কথা বলবি না। বেশি কথা বলা শিখে গেছিস। আনিসা আর কিছু বলল না, তবে এর প্রতিশোধ সে নিবেই। আরহানের মা আসমানি প্রিয়সার চিবুক ধরে বললেন, দারুণ সুন্দর লাগছে, কারো যেন নজর না লাগে। আমার ছেলের পছন্দের প্রশংসা করতেই হয়। কি দারুণ পছন্দ। বাড়ির সবার মুখে হাসির ঝিলিক, তনে একজন ছাড়া। প্রিয়সার কথাগুলো ভালো লাগলো না। কথাগুলো বুকের মধ্যে কাটার মতো বিধল। তার নিজের জন্য আজ এই অবস্থা। ইচ্ছে করছে একছুটে তাহমিদের কাছে যেতে, কিন্তু তা যে সম্ভব না এই মুহূর্তে। আসমানি একটা রিং বের করে আরহানের হাতে দিয়ে বলল, আমার ভবিষ্যৎ ঘরের রানীকে এটা পরিয়ে দাও, আমার ঘরের সুখকে। আরহান হেসে হাতে আংটি নিয়ে প্রিয়সার সামনে দাঁড়ালো, কিন্তু প্রিয়সা এখনো বসে আছে। সবার নজর এখন প্রিয়সার দিকে। আয়েশা প্রয়সার কাছে গিয়ে প্রিয়সাকে দাঁড় করিয়ে হেসে বললেন, মেয়ে তো লজ্জায় শেষ, এখন এত লজ্জা পেতে নেই। আয়েশার কথায় সবাই হাসল। প্রিয়সা নিজের হাত মুঠোবন্দি করে রেখেছে। আয়েশা প্রিয়সার হাত আরহানের দিকে এগিয়ে দিল। আরহান হেসে প্রিয়সার অনামিকা আঙ্গুলে আংটি পরাতে গিয়ে দেখল সেখানে একটি সুন্দর ডায়মন্ড রিং চকচক করছে। আরহানের হৃদয় ধক করে উঠল। মনে প্রশ্ন জাগল, তবে কি প্রিয়সা অন্য কাউকে ভালোবাসে? সাইদুর রহমান প্রিয়সার এমন কাজে রাগান্বিত হলেন কিন্তু প্রকাশ করলেন না। তিনি কণ্ঠ স্বাভাবিক রেখে বললেন, প্রিয়সা এত দামি আংটি কই পেলে তুমি? আমি তো কিনে দেয়নি। নিজের আব্বুর প্রশ্নে প্রিয়সা নিজের আঙ্গুলের দিকে নজর দিল। এই আংটি তো তাহমিদ তাকে দিয়েছে ভালোবাসার অংশ হিসেবে। আংটি দেখে প্রিয়সার কষ্টগুলো বাড়তে লাগল। প্রিয়সা জানে না তাহমিদ এসব শুনলে কেমন প্রতিক্রিয়া দিবে। প্রিয়সা জানে না, কিন্তু তাহমিদ এসব শুনলে হয়তো পাগলের মতো করবে। সাইদুর রহমান প্রিয়সার উত্তরের আশায় আছে, কিন্তু প্রিয়সা নিজের ভাবনায় ব্যস্ত। সাইদুর রহমান আবার বললেন, প্রিয়সা আমি কিছু জিজ্ঞেস করেছি তোমাকে। প্রিয়সার অসহায় দৃষ্টিতে তাকালো আয়েশার দিকে। আয়েশা প্রিয়সার মনে কথা বুঝল। আয়েশা মিথ্যে হেসে সবার উদ্দেশ্যে বলল, আজ প্রিয়সার জন্মদিন, তাই গিফট হিসেবে আমি এই আংটি প্রিয়সাকে দিয়েছি। আমি বরং প্রিয়সাকে অন্য আঙ্গুলে আমার দেওয়া আংটি পরিয়ে দিচ্ছি। আদিল বোনের দিকে তাকিয়ে আরহানের উদ্দেশ্যে বলল, আরহান ভাইয়া তুমি বরং আপুর অন্য আঙ্গুলে আংটি পরিয়ে দাও। সবাই এক আঙ্গুলে পরায়, তোমরা না হয় ব্যতিক্রম হও। ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং হবে। আনিশাও আদিলের সাথে তাল মিলিয়ে বলল, হুম ভাইয়া, আদিল ঠিক কথাই বলেছে। আমরা না হয় ব্যতিক্রমী চিন্তার শুরু করলাম। আরহান হেসে বলল, আচ্ছা ঠিক আছে আন্টি, আপনাকে আর আপনার দেওয়া আংটি খুলতে হবে না। আরহান প্রিয়সার আঙ্গুলে আংটি পরিয়ে প্রিয়সা মোহনীয় কণ্ঠে ফিসফিস করে বলল, কেমন লাগলো সারপ্রাইজ প্রিয়? আমি তখন এটার কথাই বলেছিলাম। কিছুক্ষণ থেমে আবার বলল, তুমি আমার হৃদয় পুরোপুরি এসো। তোমাকে সুখে ভাসিয়ে রাখব। কোনো দুঃখ তোমাকে উঠে পারবে না। ভালোবাসায় মুড়িয়ে রাখব তোমায়। আরহানের এই কথায় প্রিয়সা তাচ্ছিল্যের হাসি হাসল। আরহান প্রিয়সাকে নিয়ে স্বপ্ন দেখছে। প্রিয়সা তাহমিদকে নিয়ে স্বপ্ন দেখছে। আর তাহমিদকে নিয়ে স্বপ্ন দেখছে আরশি। কার ভাগ্যে কি আছে কেউ জানে না।
তবে প্রিয়সা মনে প্রাণে চায় তার ও তাহমিদের প্রণয়ন যেন পূর্ণতা পায়। সেটা কি আসলে বাস্তবেও হবে? প্রিয় কিছু বলবে কি? এত তড়িঘড়ি করে ডাকলে? ভার্সিটিতে তো দেখা হতোই, অযথা এখানে ডেকে এনে কথা না বলে চুপ করে আছো। কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলো, আমার মিটিং আছে। ফাইয়াজ বিরক্ত হয়ে উপরোক্ত কথা বলল। এবার নিয়ে দুইবার এই কথাটি বলল, কিন্তু প্রিয়সা চুপ করে আছেই। কোনো কথা বলছে না। সকালে হুট করে প্রিয়সা ফাইয়াজকে কল দিয়ে এখানে আসতে বলল। ফাইয়াজ ভার্সিটিতে দেখা করতে চেয়েছিল, কিন্তু না, প্রিয়সা এখানেই কথা বলবে। তাই এক প্রকার বাধ্য হয়ে আসতে হয়েছে। ফাইয়াজ বিরক্ত হলো প্রচুর। বিরক্তি মাখা কণ্ঠে প্রিয়সাকে উদ্দেশ্য করে বলল, প্রিয়। ফাইয়াজের কথা শেষ হওয়ার আগেই হঠাৎ করে প্রিয়সা শব্দ করে কেঁদে উঠল। ফাইয়াজ চকিত দৃষ্টিতে প্রিয়সার দিকে তাকালো। মনে প্রশ্ন জাগল, প্রিয়সার কিছু হলো নাকি যে কোনো কথা না বলে কান্না করছে। ফাইয়াজের এতক্ষণের বিরক্তিভাবটা কেটে গেল। মনে মায়ার জন্ম হলো। ফাইয়াজ নিজের দুই হাত প্রিয়সার গালে রেখে মোহময়ী আদুরে কণ্ঠে বলল, কি হয়েছে প্রিয়? কান্না করতেছ কেন? কালকের জন্য? আরে আমি তো কিছুই মনে রাখিনি। তুমি মন খারাপ করো না। তোমার মন খারাপ আর চোখের জল আমাকে বদ্ধ পোড়ায়। আর কাঁদে না শোনা। কি আদুরে কণ্ঠ! যে কেউ সেই আদুরে কণ্ঠে মুগ্ধ হবে। আদুরের কণ্ঠের মালিকের এই ভালোবাসা যেন আরো সুন্দর। প্রিয়সা ফাইয়াজের মুখের দিকে তাকালো। ভাবল শুধু সে কান্না করেছে সেই জন্য তার তাহমিদ কতই না চিন্তিত হয়েছে। যখন জানবে তার প্রিয় বিয়ে ঠিক হয়েছে, তখন কি করবে তার তাহমিদ? সব জানার পর কি তাকে আগলে নিবে নাকি ছুঁড়ে ফেলে দিবে? ছুঁড়ে ফেলে দিলে সে কি করবে? প্রিয়সাকে চুপ থাকতে দেখে ফাইয়াজ আবার আদুরে কণ্ঠে বলল, কি হয়েছে প্রিয়, বলো আমাকে। ভয় পেও না। আমি আছি তো। তোমার পাশে আমি সবসময় আছি আর থাকব। প্রিয়সা ক্ষণ কাল ভুলে তাহমিদকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল, তুমি সবটা শোনার পর আমাকে ভুল বুঝবে না তো? তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? প্রিয়সার কথা শুনে অজানা কারণে ফাইয়াজের মনে ভয় ঢুকল। প্রিয়সা এমন কি বলবে যার কারণে এত ভয় পাচ্ছে? ফাইয়াজ নিজেও ভয় পাচ্ছে, কিন্তু নিজের ভয়টাকে সরিয়ে প্রিয়সাকে সাহস জুগিয়ে বলল, আচ্ছা আমি এসব কিছুই করব না। আগে বলো কি হয়েছে? আমার আব্বু আমার বিয়ে ঠিক করেছে। ফাইয়াজ এক ঝটকায় প্রিয়সার কাছে থেকে সরে আসল। প্রিয়সার এক বাক্যের কথা যেন ফাইয়াজের কাছে 1000 টন মনের মতো ভারী। যা সহ্য করা অনেক কষ্টকর। এতদিনের নিজের মনের ভেতরে থাকা ভয় সত্যি হয়ে গেল। না, কিভাবে তাহমিদ পারবে তার প্রিয়কে অন্যের হতে দিতে? বুকে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। তাহমিদ ধপাস করে সেখানেই বসে গেল। চারদিক যেন ঘুরছে। চোখ দিয়ে পানি বের হলো। কে বলে ছেলেরা কান্না করে না? যখন নিজের প্রিয় জিনিস নিজের থেকে অন্যের হয় তখন সেই সময়টা অনেক কষ্টকর। প্রিয়সা দূরে দাঁড়িয়ে শুধু চোখের পানি ফেলছে। আজ এসবের জন্য শুধুই সে দায়ী। নিজের করা কাজের জন্য অপরাধবোধ কাজ করছে। হঠাৎ করে ফাইয়াজ উঠে প্রিয়সার দুই হাত চেপে ধরে রাগের সহিত বলল, আর তুমিও রাজি হয়ে গেলে বিয়ে করতে? তার মানে তুমি এতদিন ধরে এই দিনটির অপেক্ষা করছিলে? তাই তুমি আমাকে প্রস্তাব নিয়ে যেতে মানা করেছ? আমার ভালোবাসার এই পরিণাম দিলে তুমি এভাবে পারলে আমাকে ঠকাতে? তাহমিদ এত জোরে প্রিয়সার হাত ধরছে যে প্রিয়সার অনেক জোরে লাগছে। প্রিয়সা ভয়ে ভয়ে বলল, আমার লাগছে তাহমিদ। ফাইয়াজ প্রিয়সাকে ছেড়ে দিয়ে নিজের ডান হাত দিয়ে বুকের বাম পাশে জোরে মেরে বলল, আমার যে এখানে ব্যথা লাগছে, কষ্ট হচ্ছে প্রচুর। বলো কিভাবে আমার ব্যথা তুমি উপশম করবে? আমার মনে হচ্ছে আমি এখনই মরে যাব। আমি তো তোমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে করার চিন্তা করিনি। ফাইয়াজ বলে প্রিয়সার উল্টো মুখ হয়ে নিজের চুল টেনে ধরে চিৎকার করে বলল, তুমি এখানে কেন আসছো আমালে বিয়ের দাওয়াত দিতে? ফাইয়াজ এখনো নিজের চুল টানছে। প্রিয়সা আর সহ্য করতে না পেরে ফাইয়াজকে পিছন দিক থেকে শক্ত জড়িয়ে ধরল। ফাইয়াজ সরাতে চাইলেও প্রিয়সা সরল না। প্রিয়সা কান্না করতে করতে বলল, এভাবে নিজেকে কষ্ট দিও না। আমি শুধু তোমাকে ভালোবাসি তাহমিদ। তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা আমি ভাবতেই পারি না। আমার সবকিছু দিয়ে শুধু তোমাকেই ভালোবাসি। প্রিয়সার এই কথায় ফাইয়াজ যেন সামান্য শান্ত হল। প্রিয়সার মুখোমুখি দাঁড়িয়ে বলল, কি বলতে চাচ্ছ তুমি ভালো করে বলো। প্রিয়সা মাথা নিচু করে বলল, আব্বু কালকে হঠাৎ করে আমার আর আরহান ভাইয়ের বিয়ের কথা বলল। কিন্তু আমি আরহান ভাইকে বিয়ে করতে চাই না।
আমি তোমাকে বিয়ে করে তোমার সাথে স্বপ্ন বুনতে চাই। বলতে কি চাচ্ছ তুমি? তোমার অনুমতি নিয়ে তো সব হচ্ছে। না, কেউ আমার অনুমতি নেয়নি। আমার কাছ থেকে অনুমতি নিলে আমি কখনোই রাজি হতাম না। কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ভালোবেসে আমি অন্য কারোর সাথে কিভাবে বিয়ে করার স্বপ্ন দেখব তুমি বলো? তার মানে তুমি বলতে চাচ্ছ সবকিছু তোমার পরিবার করছে, তুমি রাজি না? হুম। তুমি কিছু করো তাহমিদ, তুমিই যে আমার শেষ ভরসা। তুমি এভাবে মুখ ফিরিয়ে নিলে আমার কি হবে? আমি যে তোমার দিকে পথ চেয়ে আছি। ফাইয়াজ আর কিছু বলল না। ভাবল মনের মধ্যে কিছু। কিছুক্ষণ নীরবতার পর ফাইয়াজ প্রিয়সাকে বলল, তুমি এখন বাড়ি যাও। যা করার আমি করছি। আমি কিন্তু তোমার আশায় থাকব। জানি আজ যা হচ্ছে সব আমার জন্য। আমি প্রচণ্ড অপরাধ বোধে ভুগছি। প্লিজ তুমি আমাকে ভুল বুঝে দূরে ঠেলে দিও না। ফাইয়াজ প্রিয়সাকে আশ্বাসবাণী দিয়ে বলল, প্রিয় এখন বাড়ি যাও। আমি দেখছি কি করা যায়। প্রিয়সাদের বাড়ির ড্রয়িং রুমে বসে আছে তাহমিদ, ফাইয়াজ আর ফাইয়াজের মা বাবা। তাদের সামনে বসে আছে প্রিয়সার বাবা। পাশে দাঁড়িয়ে আছে আয়েশা। সাইদুর রহমান তীক্ষ্ণ নজরে দেখে যাচ্ছেন সবকিছু। ফাইয়াজের বাবা অর্থাৎ ফিরোজ ইসলাম গলা ঝেড়ে সাইদুর রহমানের উদ্দেশ্যে বললেন, দেখুন, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা পছন্দ করি না। যা বলার জন্য এসছি শুধু সেটাই বলবো। সাইদুর রহমান ফিরোজ ইসলামের দিকে তাকিয়ে বললেন, বলুন কি বলবেন। আপনাদের কথা শোনার জন্যই তো বসে আছি। আমি আমার ছেলে তাহমিদের সাথে আপনার মেয়ে প্রিয়সার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। ফিরোজ ইসলামের কথায় সাইদুর রহমান নড়েচড়ে বসলেন। বললেন, দুঃখিত, আমি আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিতে পারবো না। কারণটা জানতে পারি? আমার ছেলের কোনো দিক থেকে কম না। তাহলে কেন আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিবেন না? আমি আমার মেয়ের সাথে কার বিয়ে দিব কি না দিব সেটা আমার বিষয়। আর আমার ছেলের মতো আপনি আর কোনো ছেলে পাবেন না। সাইদুর রহমান গম্ভীর মুখে বললেন, আপনারা বললেন আর আমি মেনে নিব। এবার আপনারা আসতে পারেন। অনেক কথা বলেছি আর না। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। ফাইয়াজ এতক্ষণ ধরে ধৈর্য ধরে বসেছিল। কিন্তু এখন আর ধৈর্য ধরে বসে থাকা সম্ভব হলো না। ফাইয়াজ দাঁড়িয়ে গেল। চোখ মুখ রাগে লাল হয়ে আছে। হাত মুষ্টিবদ্ধ করে বলল, বিয়ে তো আপনি করবেন না। বিয়ে করবে আপনার মেয়ে। আপনার মেয়ের সিদ্ধান্ত আপনি নিয়েছেন। সে এই বিয়েতে রাজি আছে কি না জিজ্ঞেস করেছেন একবারের জন্য। আপনার পছন্দ হলো আর বিয়ে ঠিক করে দিলেন তা তো হবে না। সাইদুর রহমান ফাইয়াজের দিকে রেশ ভরা দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর মুখে বললেন, আমার মেয়ের কিসে ভালো হবে সেটা আমি ছাড়া কে জানে। আমার মেয়ের জন্য আমি যেটা ঠিক করে দিব সেটাই ঠিক। তোমার সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই কথা শোনাচ্ছ। যাও, এখনই বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আমি আমার প্রশ্নের উত্তর না শোনা অবধি আমি কোথাও যাব না। ডাকুন আপনার মেয়েকে। আপনার মেয়ে এসে সবার সামনে বলুক সবকিছু। আমার মেয়ের সাথে তোমার কি? ফাইয়াজ উত্তেজিত হয়ে বলল, আপনার মেয়েকে আমি ভালোবাসি। আর সেও আমাকে ভালোবাসে। আপনি তার অনুমতি ছাড়া তাকে বিয়ে দিচ্ছেন কিভাবে? সাইদুর রহমান রাগে ক্ষিপ্ত হয়ে চেঁচিয়ে বললেন, অনেক বলেছ আর না। কিসের ভালোবাসা? আমি যা বলবো সেটাই হবে। আজন্মে প্রিয়সা তোমার হবে না। যাও, এখনই বেরিয়ে যাও। ফাইয়াজও সমান্তালে চেঁচিয়ে বলল, না, আমি যাব না। আমি প্রিয়সাকে নিজের করেই যাব। এত বড় সাহস তোমার? এখনই বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, না হলে সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। বেয়াদব কোথাকার! ফাতেমা বেগম ছেলের আর অপমান সহ্য করতে না পেরে বলল, কি পেয়েছেনটা কি? আপনাদের বাসায় আমরা থাকতে এসেছি। এমন মানুষের বাসায় আমার ছেলেকে আমি কখনো বিয়ে দিব না। কি ভেবেছেন আপনার মেয়েকে আমার বাড়ির বউ করার জন্য বসে আছি? আমার ছেলের জন্য এমন অনেক মেয়ে বসে আছে। যার বাবা এমন, না জানি তার মেয়ের ব্যবহার কেমন হবে। সাইদুর রহমান রাগে গিজগিজ করতে করতে বললেন, কি বলতে চাচ্ছেন আপনি? যা বলার আমি বলে দিয়েছি। তারপর ফাতেমা বেগম ছেলের উদ্দেশ্যে বললেন, তাহমিদ, বাড়ি চল। আর এক মুহূর্ত না এই বাড়িতে। এই বাড়ির মেয়েকে আমার বাড়ির বউ বানাবো না। চল। ফাইয়াজ চেঁচিয়ে বলল, না, আমি যাব না। আমি প্রিয়সাকে নিয়েই যাব। আমাদের ভালোবাসা এভাবে অপূর্ণ রাখতে দিব না। ফাতেমা বেগম ছেলের হাত ধরে বললেন, আমার কসম তাহমিদ, তুমি এখন আমার সাথে বাড়ি যাবে। ফাইয়াজ যেন কথা বলার খেই হারিয়ে ফেলল। এভাবে তার মা তাকে বলবে সে ভাবেইনি কখনো।
ফাইয়াজ অসহায়ের মতো নিজের বাবার দিকে তাকালো। ফিরোজ ইসলাম ছেলের দিকে তাকিয়ে বললেন, তোমার মা যা বলেছে ঠিক বলেছে। যারা মানুষের সাথে সামান্য ভালোভাবে কথা বলতে পারে না, সেই বাড়ির মানুষের সাথে আর কোনো কথা না। বলেই তিনি চলে গেলেন। ফাতেমা বেগম ছেলের হাত ধরে বেরিয়ে যেতে লাগলেন। তখন ফাইয়াজ নিজের মাকে থামিয়ে সাইদুর রহমানের উদ্দেশ্যে বলল, আমি আজ যাচ্ছি, তবে আমি প্রিয়সাকে নিজের করেই ছাড়ব। আপনি আমাদের কোনোদিনও আলাদা করতে পারবেন না। চ্যালেঞ্জ করলাম আপনাকে। সাইদুর রহমান রাগে গিজগিজ করতে করতে ড্রয়িং রুমে পায়চারি করছেন। তার বাড়িতে এসে তাকেই অপমান করে গেল। তিনি কিছুতেই এই অপমান মেনে নিতে পারছে না। তিনি কিছুক্ষণ পর চেঁচিয়ে বলে উঠলেন, প্রিয়সা, তাড়াতাড়ি আমার কাছে এসো। প্রিয়সা নিজের বাবার এমন চিৎকার শুনে ভয় কেঁপে উঠল। এতক্ষণ সে আড়ালে নীরব দর্শক ছিল। সাইদুর রহমান আবার বলে উঠলেন, কি হলো, এক কথা কয়বার বলতে হয়? প্রিয়সা কি করবে ভেবে পাচ্ছে না। তখন আয়শা প্রিয়সার কাঁধে হাত রেখে বলল, ভয় পেলে কোনোদিন জিততে পারবি না। যদি তুই তোর বাবার সামনে সত্যি বলতে না পারিস, আর ভালোবাসার জন্য তোকে কথা বলতে হবে। তুই যদি কথা সাহস না করে কথা বলতে না পারিস, তাহলে ভুলে যা তোর ভালোবাসা। পারবি তুই তোর ভালোবাসার জন্য কথা বলতে? প্রিয়সা হ্যাঁ সূচক মাথা নাড়ল। নিজের ভালোবাসার জন্য এক বুক সাহস নিয়ে বাবার কাছে গেল। সাইদুর রহমান মেয়ের দিকে তাকিয়ে বলল, ওরা কি বলে গেল? প্রিয়সা ভয় না পেয়ে স্বাভাবিকভাবে বলল, যা বলেছে ঠিক বলেছে, একটা কথাও মিথ্যে বলেনি। সাইদুর রহমান মেয়ের কথা শুনে রাগের খেই হারিয়ে ফেলল। প্রচণ্ড রাগে চেঁচিয়ে বলল, কি বলতে চাচ্ছ তুমি? প্রিয়সা জোরে বলে উঠল, হ্যাঁ, ওরা যা বলেছে ঠিক বলেছে। আমি তাহমিদকে ভালোবাসি। আমি বিয়ে করলে তাহমিদকে করব, আর কাউকে না। ঠাসশস। তোমার সাহস দেখে আশ্চর্য না হয়ে পারছি না। প্রিয়সা গালে হাত দিয়ে আছে। হয়তো এমন কিছু লেখা কিছু তার কপালে। থাপ্পড় খেয়ে যেন সাহস বেড়ে গেল। প্রিয়সা আবার চেঁচিয়ে বলল, তুমি মারলেও এটা মিথ্যে হবে না। এটা সত্যি। আমি তাহমিদকে ভালোবাসি। তুমি চাইলে আমাদের আলাদা করতে পারবে না। সাইদুর রহমান আবার প্রিয়সাকে মারার জন্য এগিয়ে আসলে আতিফা বেগম প্রিয়সাকে সরিয়ে নিয়ে স্বামীর উদ্দেশ্যে বলল, কি করছো কি তুমি? এভাবে মেয়ের গায়ে হাত দিচ্ছ? সাইদুর রহমান চেঁচিয়ে বলল, তোমার মেয়েকে ভালো হতে বলো। বেশি সাহস বেড়ে গেছে। আমি যত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিব। আমার কথার বিরুদ্ধে কিছু হবে না। আমি যা বলবো তাই হবে। আমি খালেদের সাথে কথা বলেছি। বলেছি তাড়াতাড়ি বিয়ের কথা। তারা রাজি হয়েছে। এই বৃহস্পতিবার গায়ে হলুদ আর শুক্রবার বিয়ে। সাইদুর রহমানের কথায় আতিফা বেগম বললেন, এত তাড়াতাড়ি মেয়ের বিয়ে দেওয়ার কি দরকার আছে? যাক না আরও কিছুদিন। সাইদুর রহমান নিজের স্ত্রীর দিকে চোখ রাঙিয়ে দেখে বলল, আমি যেটা বলবো সেটাই হবে। তোমার কথায় কিছু হবে না। আর তোমার মেয়ে যা কীর্তি করেছে এসব শুনলে ওকে কেউ আর বিয়ে করতে চাবে না। আরহানের মতো ভালো ছেলে আমরা পাবো না। আরহানের সাথে প্রিয়সার বিয়ে হলে প্রিয়সা অনেক সুখে থাকবে। আসলেই কি আমার মেয়ে সুখে থাকবে যেখানে ও বিয়ে করতেই রাজি হচ্ছে না? এভাবে জোর করে মেয়েটাকে বিয়ে দিবে? সাইদুর রহমান রাগান্বিত চোখে আতিফা বেগমের দিকে তাকিয়ে জোরে বলল, আমি যা করব আমার মেয়ের ভালোর জন্য করব। তোমাকে ভাবতে হবে না। বেশি কথা বলা শিখে গেছো। বোনকে দেখে এসব শিখছ। তবে লাভ হবে না। আমি যা বলবো তাই হবে। বলে দিলাম। আতিফা বেগম আর কোনো কথা বললেন না। মাথা নিচু করে রাখলেন। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা স্ত্রীদের সাথে উঁচু গলায় কথা বলে, আর স্ত্রীরা তা মুখ বুঝে সহ্য করে নেয়। সাইদুর রহমান আবার বললেন, তোমার গুণধর মেয়ে কই? তাকে দেখছি না। আতিফা বেগম মলিন মুখে বললেন, প্রিয়সা গত 2 দিন থেকে ঘর থেকে বের হচ্ছে না। না কিছু খাচ্ছে। জোর করে যা খাওয়াচ্ছি। এভাবে থাকলে তো মেয়েটা অসুস্থ হয়ে যাবে। তোমার মেয়ের খুব সাহস বেড়েছে। তবে এই সাহস কিভাবে ছুটাতে হয় তা আমার জানা আছে। ঘরে আছে ঘরেই থাক। বাড়ি থেকে বের হতে দিও না। যদি তোমার মেয়ে বাড়ি থেকে বের হয় তাহলে তোমার অবস্থা খারাপ হবে। আমি সবাইকে দাওয়াত দিতে যাচ্ছি। সময় কম, আবার সব দিক তো আমাকেই সামলাতে হবে। সাইদুর রহমান মেয়ের বিয়ের জন্য কাজের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে। তখন হঠাৎ করে প্রিয়সাকে দেখল। প্রিয়সা নিকের বাবাকে দেখে কিছু না বলে পাশ কেটে চলে গেল। সাইদুর রহমান প্রিয়সাকে শুনিয়ে আতিফা বেগমকে বললেন,
আতিফা, তোমার মেয়েকে বলে দাও কাল তার গায়ে হলুদ আর পরশু বিয়ে। ভালো হয়ে থাকে যেন। কোনো রকমের বেয়াদবি আমি সহ্য করব না। সাইদুর রহমানের কথা শুনে প্রিয়সা যেন থমকে গেল। ভাবতে লাগলো কালকে তার হলুদ। তবে কি তার আর তাহমিদের ভালোবাসা অপূর্ণ থেকেই যাবে? না, কিছুতেই হতে পারে না। হয় সে তাহমিদের হবে, না হলে এই প্রিয়সা কারো হবে না। প্রিয়সা নিজের বাবাকে শুনিয়ে মায়ের উদ্দেশ্যে বলল, মা, বলে দাও আমি তাহমিদকে ছাড়া কাউকে বিয়ে করব না, কোনোদিনও না। প্রিয়সার এমন কথা শুনে সাইদুর রহমান তেরে এসে প্রিয়সাকে রাগান্বিত হয়ে বলল, আর একবার শুধু এই কথা বলে দেখ, প্রেমে পড়লে নাকি মানুষ সব করতে পারে। তেমনিভাবে প্রিয়সা চেঁচিয়ে বলল, বলবো, 100 বার বলবো। সাইদুর রহমান রাগে লাল হলেন। যেই মেয়ে আজ পর্যন্ত মুখের উপর কথা বলেনি, তিনি যাই বলেছেন তাই করেছে, আজ সেই মেয়ে একটা ছেলের জন্য তার মুখে মুখে তর্ক করছে। সাইদুর রহমান চেঁচিয়ে বলল, প্রিয়সা, বলেই হাত উঠালেন। তখন সামনে আতিফা বেগম সাইদুর রহমানের হাত ধরে নিজের স্বামীর উদ্দেশ্যে বলল, কি করছো কি তুমি? এভাবে মেয়ের গায়ে হাত দিচ্ছ? তোমার মেয়েকে ভালো করে থাকতে বলো। বলেই সাইদুর রহমান রাগে গিজগিজ করতে করতে চলে গেল। প্রিয়সাও সেই সঙ্গে তেজ দেখিয়ে নিজের রুমে চলে গেল। আতিফা বেগম অসহায়ের মতো শুধু দেখে গেল সবকিছু। তিনি চান প্রিয়সা যেন সুখে থাক, কিন্তু তিনি এটাও জানেন সাইদুর রহমান নিজের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে এসছে এবং দিবেই। তাকে যতই বোঝানো হবে ততই জেদ করবে। আঙ্কেল শুনুন। সাইদুর রহমান নিকটতম আত্মীয়দের প্রিয়সার বিয়ের নিমন্ত্রণ দিয়ে বাসায় ফিরছেন। হঠাৎ করে পিছন থেকে এমন ডাক শুনে পিছনে ঘুরেন। পিছনে ঘুরে ব্যক্তিকে দেখ সাইদুর রহমানের ডাক তরতর করে বেড়ে গেল। আবার সামনে ঘুরে নিজের গন্তব্যে যেতে লাগল। ফাইয়াজ পিছন থেকে আবার ডাকল, আঙ্কেল শুনুন প্লিজ। কিন্তু সাইদুর রহমান আর পিছনে ঘুরলেন না, হাঁটতে লাগলেন নিজে গন্তব্যের দিকে। ফাইয়াজ দৌড়ে এসে সাইদুর রহমানের সামনে দাঁড়িয়ে বলল, এভাবে চলে যাবেন না প্লিজ, আমার কথা শুনুন। সাইদুর রহমান ফাইয়াজের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে ক্রোধ মিশ্রিত কণ্ঠে বললেন, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। কেন শুনবেন না? আমার দোষ কি বলেন? শুধু আপনার মেয়েকেই ভালোবেসেছি। আমি আপনার মেয়েকে অনেক সুখে রাখব। একবার বিশ্বাস করে দেখুন, আমি প্রিয়সাকে অনেক সুখে রাখব। চুপ করো, থাকো। আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। আমি আর এসব শুনতে চাই না। আমি যার সাথে প্রিয়সার বিয়ে ঠিক করেছি সে প্রিয়সাকে তোমার চেয়ে অনেক ভালো রাখবে, অনেক সুখে রাখবে। আশা করি বুঝেছ। আমার পিছে পিছে আসার চেষ্টা করবে না। সাইদুর রহমান চলে গেলেন। পিছনে রেখে গেল এক ভালোবাসা হারানোর ব্যক্তিকে, যে প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে তার ভালোবাসার মানুষের জন্য, ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার জন্য। ফাইয়াজ যে এতদিন মনে হয় পাচ্ছিল সব একে একে পূরণ হয়ে যাচ্ছে, তবে কেন তার আশাগুলো পূরণ হচ্ছে না? কেন অপূর্ণতায় তাদের আগলে ধরে আছে? কেন পূর্ণতা তাদের হচ্ছে না? তাদের অপেক্ষারা কি এভাবেই হারিয়ে যাবে অসীমে? তাহমিদ, তোমার চেহারা কি করেছ? আয়নায় দেখেছ একবারের জন্য? ফাইয়াজ অসহায়ের মতো বলল, যার জন্য এতদিন আয়নায় দেখতাম সে অন্য কারো হতে যাচ্ছে। কিভাবে এখন নিজেকে আয়নায় দেখব? নিজের চেহারা দেখলে যে আমার প্রিয়সার কথা মনে পড়ে। ফাতেমা বেগম রেগে ফাইয়াজের উদ্দেশ্যে বললেন, ওই মেয়ের কথা আমার সামনে বলবে না। আম্মু, কই গেছিলে তুমি? আবার তুমি কি প্রিয়সার আব্বুর কাছে গিয়েছিলে? আর কতবার অপমানিত হতে যাবে তুমি? প্রিয়সা যতদিন আমার হবে না ততদিন। কেন? কেন তুমি একটা মেয়ের জন্য এভাবে ছোট হচ্ছ বারবার? কিন্তু ওই মেয়ে কিছুই করছে না, ঠিকই বিয়ের জন্য রাজি হচ্ছে। প্লিজ আম্মু, প্রিয়সার নামে এভাবে বলিও না। আমি প্রিয়সাকে ভালোবাসি। বলেই ফাইয়াজ নিজের রুমে চলে গেল। ফাতেমা বেগম রাগলেন প্রিয়সার উপর। তার জন্য তার ছেলের আজ এই অবস্থা। প্রিয়সাকে তিনি কখনো ক্ষমা করবেন না। বিয়ে বাড়িতে চারদিকে কোলাহলে পরিপূর্ণ। সবাই ব্যস্ত আনন্দ করতে, মজা করতে। সবার চোখে মুখে হাসির ঝলক থাকলেও শুধু হাসি নেই প্রিয়সার মুখে। বিষণ্ণ হয়ে বসে আছে, চোখে মুখে বিষাদের চিহ্ন, নেই কোনো আনন্দের ঝিলিক। প্রিয়সার আজ খুব করে মনে পড়ছে, কিন্তু ইচ্ছা থাকলেও কল করতে পারবে না তার তাহমিদকে, কারণ তার মোবাইল তার আব্বুর কাছে। সেদিন প্রিয়সা তাহমিদকে কল করতে ধরতেই সাইদুর রহমান এসে প্রিয়সার ফোন কেড়ে নিয়ে প্রিয়সাকে ঘরবন্দি করে। প্রিয়সার কাজিন মহল হাসি মজা করতে করতে প্রিয়সার ঘরে আসল। সবাই এসে প্রিয়সাকে এসে বলল,
আপু তাড়াতাড়ি রেডি হও। বিয়ের কনে এভাবে বসে থাকে নাকি? বরের বাড়ি থেকে মানুষ আসে যাচ্ছে প্রায়, কিন্তু কনে এখনো রেডি হয়নি। চলো তোমাকে সুন্দর করে রেডি করে দেই। এদের সবার কথা যেন প্রিয়সার কাছে বিষের মতো লাগলো। প্রিয়সা নিজের রাগ এদের ঝেড়ে জোরে চেঁচিয়ে বলল, আমি সাজব না। তোরা সবাই এখন এখান চলে যা। প্রিয়সার এমন কথায় সবাই ভয় পেয়ে গেল। কারণ প্রিয়সা কোনোদিনও তাদের সাথে এভাবে কথা বলেনি। তখন সাইদুর রহমান এসে সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমরা সবাই একটু বাইরে যাও। প্রিয়সার সাথে আমার কথা আছে। আমার কথা শেষ হলে তোমরা এসে প্রিয়সাকে সাজিয়ে দিও। সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে বেরিয়ে গেল। সবাই বেরিয়ে যেতেই সাইদুর রহমান বললেন, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমি কোনো সাজব না। তুমি যদি রেডি না হও তাহলে আমি ফাইয়াজকে পুলিশে দিব। আমাকে হয়রানি করার জন্য প্রতিদিন আমার পিছনে ঘুরে। সাক্ষী আছে অনেক। কি করবে ভেবে বলো। প্রিয়সা অবিশ্বাস্যভাবে তার বাবার দিকে তাকালো। তার তাহমিদ তার জন্য প্রতিদিন তার বাবার পিছনে ঘুরছে। কিন্তু তার বাবা প্রতিদিন তাহমিদকে অপমান করছে। প্রিয়সার আখিদ্বয় অশ্রু টলমল করে গড়িয়ে পড়ল। এই কান্না দেখে তার বাবা নামক মানুষের পাথর সমান হৃদয় গলল না। সাইদুর রহমান আবার বললেন, তোমাকে আধ ঘন্টা সময় দিলাম। হয় রেডি হবে, না হলে কি করব জানোই তো। সাইদুর রহমান চলে গেল। সাইদুর রহমান চিলে যেতেই প্রিয়সার কাজিন মহল এসে প্রিয়সাকে সাজিয়ে দিল। প্রিয়সাকে নিয়ে স্টেজে নিয়ে গিয়ে বসাল। সবাই কত মজা করে প্রিয়সাকে হলুদ লাগাচ্ছে। কিন্তু প্রিয়সার মুখে হাসি নেই। আজ যদি তার আর তাহমিদের বিয়ে হতো তাহলে প্রিয়সার আনন্দের শেষ থাকত না। কিছুক্ষণ পর বরের বাড়ি থেকে সবাই আসল। সবাই এসে প্রিয়সার সৌন্দর্যের প্রশংসা করছে। কিন্তু প্রিয়সার এই প্রশংসার কোনো দরকার নেই, যেখানে ওর ভালোবাসার মানুষ তার কাছে নেই। আনিসা এসে প্রিয়সাকে হলুদ লাগিয়ে বলল, ওয়াও আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে। ভাইয়া তোমাকে দেখলে পুরোই পাগল হয়ে যাবে। দাঁড়াও ভাইয়াকে ভিডিও কল করি। প্রিয়সাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে আনিসা আরহানকে ভিডিও কল দিয়ে প্রিয়সার সামনে মোবাইল রাখল। প্রিয়সা মাথা নিচু করে আছে। ভালো লাগছে না এসব কিছু তার। আরহান মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে আছে প্রিয়সার দিকে। আরহান মন্ত্রমুগ্ধের ন্যায় বলল, আমার স্বপ্নের চেয়ে তোমাকে অনেক সুন্দর লাগছে। তোমাকে এতদিন শুধু আমার স্বপ্নেই দেখেছি। এবার তোমাকে সরাসরি দেখছি। হঠাৎ করে প্রিয়সা সামনে থেকে মোবাইল সরিয়ে নিল। আনিসা এসে আরহানকে বলল, আপু মনে হয় লজ্জা পাচ্ছে। তুমি রাখো এখন। আনিসার কথা শুনে প্রিয়সা তাচ্ছিল্যের হাসি হাসল। তার মনে এখন কোনো হাসি, লজ্জা, আনন্দ নেই। তার মন জুড়ে শুধু বিষাদ। চলবে।